আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় কিনা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। চেঞ্জ হয় যে চেঞ্জ গুলো দেখা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের টপিকসটা হচ্ছে রিগার্ডিং ইডিমা। ইডিমা তো আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস। আমরা এর মধ্যে অবশ্যই যারা আমরা ইন্টার্ন আছি, আমরা মিড লেভেল আছি, সবাই প্রতিদিন একটা কি দুইটা ইডিমা রোগী আমাদেরকে রিসিভ করতে হয়। তো ইডিমা আসলে এমন একটা জিনিস যে কখনো কখনো খুব সহজে অঙ্কের মতো মিলে যায়, আবার কখনো কখনো ইডিমা ডায়াগনোসিস করতে ঘাম ঝরে যায়। তো এটা ইডিমা আমাদের শুধু এখন নয়, প্র্যাকটিক্যাল সব সময় ইডিমাকে আমাদেরকে ফেস করতে হবে। যেরকম ইমার্জেন্সি রুমে, সেরকম বাস্তব জীবনে প্রাইভেট প্র্যাকটিসের জন্য ইডিমা সম্বন্ধে আমাদের একটু বিশদ ধারণা থাকতে হবে। তাহলে আমাদের অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ ইডিমা, আমরা যখন ইডিমা পেশেন্টকে, যখন কোনো পেশেন্টকে ইডিমা পাবো, তখন আমরা কিছু কিছু জিনিসকে আমাকে এক্সক্লুড করতে হবে। ফার্স্ট এক্সক্লুড করতে হবে কমন কজ অফ ইডিমা, যেরকম হার্ট কজ, রেনাল কজ, লিভার কজ। আমরা সবাই জানি হার্ট কজের মধ্যে যেরকম সিসিএফ থাকে, কর পালমোনারি থাকে। রেনাল কজের মধ্যে এজিআর নেফ্রোটিক সিনড্রোম বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বা সিকেডি থাকে। লিভার কজের মধ্যে সাধারণত এসআইটি লিভার, যদি এই লিভার কজ তখনই চিন্তা করব যদি অ্যাসাইটিস থাকে, তখন একটা মাথায় ডিডি রাখবে। অ্যাসাইটিস ছাড়া সাধারণত ইডিমা আমাদের লিভার কজ আনলাইকলি, হওয়ার সম্ভাবনা কম। যদি অ্যাসাইটিস এর সাথে ইডিমা থাকলে আমরা অবশ্যই চিন্তা লিভার, আমাদের একটা ডিফারেন্সিয়াল সিএলডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। এই তিনটা এক্সক্লুড করার পরে নেক্সট আমাদের যেগুলো সেকেন্ডারি কজ আছে, যেমন হাইপোথাইরয়েড। অনেক সময় হাইপোথাইরয়েড যদিও নন পিটিং ইডিমা হয়, কিন্তু হাইপোথাইরয়েডিজম কিন্তু অনেক সময় পিটিং ইডিমা নিয়ে আসে, আমরা অনেক সময় দেখি। তাই সুতরাং এটা একটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ড্রাগস, খুব কমন জিনিস। এনএসএস কে অনেকেরই ইডিমা হয়। ক্যালসিয়াম চ্যানেল, অ্যামলোডিপিন স্টেরয়েড, এগুলো খাওয়ার পরে অ্যামলোডিপিন কিন্তু খুব একটা ভালো ড্রাগ, কিন্তু এটা এমন একটা ড্রব্যাক আছে যেটা অনেকের ইডিমা করে। তো এই জন্য আমাদেরকে এনএসএড এর হিস্ট্রি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। জন্য ম্যাল নিউট্রিশন, আমরা জানি যে ম্যাল নিউট্রিশন বিশেষ করে বাচ্চাদের, তাদের জন্য ইডিমা হয়। ম্যাল অ্যাবজর্পশন হলে ইডিমা হয়। কোনো কারণে হাইপোঅ্যালবুমিনে, এনি কজ অফ হাইপোঅ্যালবুমিনের জন্য আমাদের ইডিমা হতে পারে। তারপরে আমরা সাধারণত রেয়ার কজ আমরা চিন্তা করব। প্রথমে আমরা আসলে এগুলো চিন্তা করব আগের মতোই। আমাদের ইডিমা তো আমরা জানি যে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস ইজ কল ইডিমা। তো প্রথমে যে চারটা মেজর কজ আমরা তো বললাম, হার্ট ফেলোর, সিরোসিস, এজিয়ান, নেফ্রোটিক সিনড্রোম। অ্যাবডোমেনের ক্ষেত্রে ম্যাল অ্যাবজর্পশন। হ্যাঁ, ম্যাল অ্যাবজর্পশন তো অ্যাডাল্টের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর বাচ্চাদের জন্য কোয়াশিওর কর, ড্রাগস, হাইপোথাইরয়েড, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের খুব গুরুত্ব। ড্রাগের মধ্যে অবশ্যই এনএসএস, অবশ্যই অ্যামলোডিপিন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে স্টেরয়েড খাওয়ার পরও আমাদের ইডিমা হয়। তাহলে আমরা কিভাবে এই হিস্ট্রি রিগার্ডিং আমরা কি কি নিব? হিস্ট্রি রিগার্ডিং ইডিমা আমাদের তো খুব একটা হিস্ট্রি, তো আমরা জানি যে হিস্ট্রি আমাদের খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে হিস্ট্রি আমাদেরকে ডায়াগনোসিস করতে অনেক সময় সাহায্য করে দেয়। তো টাইপস অফ দ্য ইডিমা, প্রথমে আমাদের কথা হচ্ছে জেনারেলাইজড ইডিমা, অর্থাৎ অ্যাসাইটিস সহ ইডিমা, অ্যাসাইটিস ছাড়া। যদি অ্যাসাইটিস সহ ইডিমা হয় তাহলে সিএলডি হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, সবগুলোতে হতে পারে। সিএলডি টা এক্সক্লুডেড হবে, ইনক্লুডেড হবে। লোকালাইজ ইডিমা, শুধুমাত্র অনেক সময় দেখা যায় শুধু প্যাডাল ইডিমা থাকে, পায়ে ইডিমা থাকে। তো সে সমস্ত ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এজিয়ান, নেফ্রোটিক, হার্ট ফেলিওর, হাইপোথাইরয়েডিজম, ম্যাল অ্যাবজর্পশন এবং এনএসএস এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যাসাইটিস যখনই আসবে তখন আমাদেরকে সিএলডি কে একটা ডিডির মধ্যে নিয়ে আসতে হবে, ইডিমার কজের মধ্যে। তাহলে আমরা এটা সবসময় জানি যে প্রথমে কোন এরিয়া আছে, যদিও রোগীরা খুব ভালো করে হিস্ট্রি দিতে পারে না। আপনাদের যে পড়াটা পড়াইতেছি, এটা যদিও এটা আপনাদের ইন্টার্ন হিসাবে এত পড়ানোর কথা না, তারপর এটা আমি প্রসিডিউর হিসাবে পড়াচ্ছি। এটা আপনারা যখন পরিদর্শন করবেন, সারা জীবন ইডিমা যখন পড়বেন, তখন এটা আপনাদের কাজে লাগবে। তাহলে প্রথমে ফেসে আসলে আমরা আগে জানি যে রেনাল কজে মুখে সাধারণত আসে আগে, এজিয়ান নেফ্রোটিক সিনড্রোম গুলোতে আছে। পায়ে সবার আগে হয়, তারপর জেনারেলাইজড হয় হার্ট ফেলিওরের কজে। আর অ্যাবডোমেনে সবার আগে আসে হলো যদি তার কজটা যদি অ্যাসাইটিস হয়, যেটা সিএলডি আর কি। দেন আমাদের প্রথম কজ হচ্ছে কি, এক্সক্লুড করা হার্ট ফেলিওর। যখনই কোনো পেশেন্টে ইডিমা থাকবে, আমি আগেও বলছি ইডিমা উইথ ব্রেথলেসনেস, ইট ইজ হার্ট ফেলিওর আনলেস আদারওয়াইজ প্রুভড। কোনো পেশেন্টের আপনি দেখতেছেন ইডিমা আছে, শ্বাসকষ্ট আছে, তার প্রথমে হার্ট ফেলিওরটাকে আপনাকে এক্সক্লুড করতে হবে। তখন এটা এক্সক্লুড করতে পারার পরে আপনি তখন অন্য জিডি মাথায় রাখবেন।
বেডলেসনেস এক্সারশনে থাকতে পারে, রেস্টে থাকতে পারে, অর্থোপনিয়া থাকতে পারে, এগুলো হিস্ট্রি থাকতে পারে, প্যারাক্সিমাল নক্সিনাল ডিসনিয়া থাকতে পারে, রোগীদের কাশি থাকে, চেস্ট পেন থাকে, পালপিটেশন। অর্থাৎ যখন কোনো পেশেন্টের ইডিমার সাথে বেডলেসনেস থাকবে, সেটা এক্সারশনে হোক, রেস্টে হোক, প্যারাক্সিমাল নক্সিনাল ডিসনিয়া হোক, কাশি থাকবে, চেস্ট পেন থাকবে, পালপিটেশন থাকবে, অথবা পেশেন্ট প্রিভিয়াসলি নন কেস অফ আইএসডি থাকবে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা মেবি ডিউ টু হার্ট ফেলিওর। এই জন্য দেখা যাচ্ছে যে রোগীর আগের এক্সরে, আগের ইনভেস্টিগেশন, আগের ইনফরমেশন, শিশুতে ভর্তি ছিল কিছুদিন আগে, সেখানে হার্টে অ্যাটাক হয়েছিল, হার্টের চিকিৎসা পাইছিল, এগুলো কিন্তু খুব ক্লু দেয়, খুব সহজ ক্লু দেয়। কারণ আপনি জানেন না কোন একটা ইনফরমেশন আপনাকে ডায়াগনোস করতে অনেক সময় দেখা যায় যে হাজার হাজার টাকার পরীক্ষা করে, অনেক পরীক্ষা করে আপনি ডায়াগনোস করতে পারেন না, কিন্তু সামান্য একটা ক্লু দেখা যায় যে আপনাকে ডায়াগনোসিস করতে সাহায্য করে। এই জন্য হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। আর তারপর আমরা এক্সক্লুড সিএলডি করব। সিএলডি এক্সক্লুড করার জন্য আমরা জানি যে জন্ডিস থাকে, অ্যাসাইটিস থাকে, যে স্টিগমাটা সিএলডি, যেটা সারা জীবন আমাদের মধ্যে লস অফ বডি আর ডিক্রিজ ফ্রিকোয়েন্সি অফ সেভিং, ডিক্রিজ লিবিডো, অ্যালকোহলিক থাকছে কিনা, হিস্ট্রি অফ কোনো হিমাটোমেসিস ম্যালেনার হিস্ট্রি আছে কিনা, যদি কোনো হিমাটোমেসিস ম্যালেনার হিস্ট্রি আছে কিনা, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। এই সমস্ত কেসে আমাদের হচ্ছে আমরা মনে করবো এটা হলো সিএলডি। তারপরে ফার্স্ট আমাদের এক্সক্লুড করতে হবে যে রেনাল কজ, রেনাল কজটা আমাদেরকে ফার্স্ট এক্সক্লুড করতে হবে। হ্যালো, হ্যাঁ, আমি একটু যে ক্লাসে আছি তো, অনলাইন ক্লাস নিতেছি, আমি তোকে পরে ফোন দেবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের লস অফ বডি আর আছে, ডিক্রিজ ফ্রিকোয়েন্সি অফ সেভিং আছে, থাকে যদি হিমাটোমেসিস মেলে না, অনেক সময় এই জন্য এগুলো হিস্ট্রি নিতে হবে। এডিমার পেশেন্ট এগুলো থাকলে অনেক সময় আমাদেরকে ক্লু দেবে। এগুলোকে এক্সক্লুড করে করে আমাদের উদ্দেশ্য রেনালের দিকে চলে যাওয়া। তাহলে আগে আমরা হার্ট ফেলিওর এক্সক্লুড করে ফেললাম হিস্ট্রি দিয়ে আমি সিএলডি এক্সক্লুড করে ফেললে, এখন আমার থাকলো রেনাল কজ। রেনাল কজ অনেক সময় হিস্ট্রি থাকে, অনেক সময় কোনো হিস্ট্রিও থাকে না। তাহলে হিস্ট্রি অফ অনসেটটা একটা খুব গুরুত্বপূর্ণ। সাডেন অনসেট আমরা জানি এজিএন, গ্রাজুয়াল বা ইনসিডিয়াস অনসেট হলে আমরা মনে করি নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। কারো যদি অলিগোইউরিয়া থাকে, স্ক্যান্টি মিক্সচারেশন থাকে, ড্রাক ইউরিন থাকে, তখন আমরা চিন্তা করি এটা এজিএন হতে পারে। কারো যদি ভলিউমটা নর্মাল থাকে বা ফদি থাকে, হ্যাঁ, তখন আমরা আবার নেফ্রোটিক সিনড্রোমে ফদি হয়, যেহেতু প্রোটিন যায় জন্য দেখা যায় ফেনা ফেনা বেশি হয় এবং ভলিউমটা সাধারণত চেঞ্জ হয় না। কিন্তু এজিএন এ কি হয়, স্ক্যান্টি হয় এবং অনেকটা কোকা কোলা কালার বা ডার্ক কালারের ইউরিন থাকে। এছাড়া সবসময় যে কোনো ইনফেকশনে, সেটা ইনফর্ম অফ স্কিন ইনফেকশন বেশি থাকে, সোর টোর থাকে, বয়েল থাকে, পেশেন্টের কখনো কারো কারো ইয়ার ইনফেকশন হয়। এছাড়া কোনো ইনফেকশন যদি পেশেন্টের থাকে এই সোয়েলিং হওয়ার আগে বা ইডিমা হওয়ার আগে, তখন সেটাকে আমরা মোটামুটি এজিএন এর দিকে যায়। এছাড়া কারো যেন ডায়াবেটিস এর পেশেন্ট আছে, হেপাটাইটিস বি সি এর পেশেন্ট, বা কানেকটিভ টিস্যু পেশেন্ট, এসএলই রোগী, ভাস্কুলাইটিস এর রোগী, তখন আমাদের অনেক সময় আমরা নেফ্রোটিক সিনড্রোম চিন্তা করব। সেই জন্য আমাদেরকে পেশেন্টের জয়েন্ট পেন, সোয়েলিং, র্যাশ এগুলো হিস্ট্রি নিতে হবে। একটা ইডিমার পেশেন্টের জয়েন্ট পেন আছে কিনা, সোয়েলিং আছে কিনা, ডায়াবেটিস ছিল কিনা, ভাইরাল হেপাটাইটিস হয়েছিল কিনা, এই সাথে হিস্ট্রি গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে এক কথা, ড্রাগ এনএসএ আছে কিনা রুগীকে বারবার জিজ্ঞেস করতে হবে। কোনো আপনি হার্বাল মেডিকেশন খায় কিনা, কারণ অনেক সময় হার্বাল মেডিকেশনের মধ্যে যেগুলো এনএসএ গুঁড়া করে দেয়, তারপর স্টেরয়েড গুঁড়া করে দেয়, অ্যামলোডিপিন, প্রেশার ওষুধ খাইলে কোন ওষুধটা খায়, অ্যামলোডিপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায় কিনা, স্টেরয়েড খাচ্ছে কিনা। আর হাইপোথাইরয়েডের জন্য আমাদের ওয়াইট গেন আছে কিনা, কোল্ড ইনটলারেন্স, তার ভয়েস চেঞ্জ, এগুলো কনস্টিপেশন, ফেটিগ, এগুলো ল্যাথার্জি, ম্যানোরেজিয়া, এই জাতীয় হিস্ট্রিগুলোকে আমাকে গুরুত্ব সহকারে নিতে হবে। হাইপোঅ্যালবুমিনিয়ার জন্য তো এই যে অল্টারেশন অফ বাইল হেভি, তার কেন ডায়রিয়া প্রিডোমিনেন্ট আছে কিনা, কোনিক ডায়রিয়া আছে কিনা, ম্যালাবজেশনের হিস্ট্রি আছে কিনা, এগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ দিতে হবে। আর যখন এখন আমরা এক্সামিনেশন করব, হিস্ট্রি নেওয়ার পরে ইডিমার পেশেন্ট এক্সামিনেশন করার পরে আমরা ফেসে তো আমরা অনেক সময় বোঝা যায় যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোমের ফেসটা একটু পাফি ফেস হয়, হাইপোথাইরয়েডের একটা ক্যারেক্টারিস্টিক ফেস আছে, সিকেডির একটা ফেস থাকে, হেপাটিক ফেসেস থাকে, এরকম তো কিছু কিছু অনেক সময় অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারি যে এটা কোন ডিজিজ হতে পারে। তারপরে আসেন আপনি আয়ের মধ্যে, এনিমিয়া তো সাধারণত সিকেডিতে থাকতে পারে, সিএলডিতে থাকতে পারে, এনিমিক হার্ট ফেলিওরেও আপনার কি থাকতে পারে, এনিমিয়া থাকতে পারে। জন্ডিস থাকলে তো এটা আমাদের সিএলডির দিকে যাবে। অনেক সময় কেফ রিং থাকে, যেটা হলে উইলসনের জন্য যদি সিএলডি হয়। আর কনজেস্টেড থাকে আই, দেখবেন যে উল্টা এনিমিয়া থাকবে না, কনজেস্টেড থাকে সিওপিডি তে। মাউথের ক্ষেত্রে আপনি সাইনোসিস থাকতে পারেন। যদি আপনি সাইনোসিস দেখলেন জিহ্বার টাংটা সাইনোস্ট হয়ে আছে, ম্যাজেন্টা কালার হয়ে আছে, জাম কালারের মতো, জাম যেরকম কালার এরকম কালার হয়ে আছে, তখন মনে করবেন সাইনোসিস সাথে ইডিমা।
আমি দিছে কেস অফ হার্ট ফেলোর, ভয়েস চেঞ্জ, ককি ভয়েস হচ্ছে, তাহলে হাইপোথাইরয়েড, তাহলে এগুলো আমাদের কিন্তু অনেক সময় খুব গুরুত্বপূর্ণ। নেক খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেকে যদি আপনি জেবিপি পান, জেবিপি রেস পান, ফিচার্স অফ অ্যানগস এক্সটার্নাল জুগুলার ভেন পান, তাহলে এটা হার্ট ফেলোরের জন্য, তাই বোঝাই যাচ্ছে। ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস পাওয়া যায়, জেবিপি রেসটা খুব গুরুত্বপূর্ণ। তাই সব রোগীর আমাদের জেবিপি দেখতে হবে, সেটা তার থাকুক বা না থাকুক, এটা পার্ট। থাইরোমেগালি থাকলে আপনি হাইপোথাইরয়েড চিন্তা করতে পারেন। এখন আমরা চেস্টে যদি আসি, চেস্টের লাংস তো খুব গুরুত্বপূর্ণ। লাংসে আপনি কি পেতে পারেন? সিওপিডির ফিচার পেতে পারেন, ক্রেবস পাইতে পারেন, স্পাজম পাইতে পারেন, রংকাই পাইতে পারেন, ভেসিকুলার প্রেশন প্রলং এক্সপ্রেশন পেতে পারেন। অনেক সময় এর লাংস দেখে বোঝা যেতে পারে, চেস্ট দেখে, সরি, এটা ব্যারেল শেপ চেস্ট থাকতে পারে। তখন আপনি মনে করবেন আপনি কর পালমোনি নিয়ে ডিল করতেছেন। পুরারিফিউশন থাকতে পারে, বিশেষ করে বায়োলেটার পুরারিফিউশন হার্ট ফেলিউরে হয়, তো এজ এ পার্ট অফ জেনারেল ইডিমা হিসেবে পুরারিফিউশন হতে পারে। অ্যাপেক্স বি শিফটেড আছে, মারমার পেলেন, লাউড পি2, পালপেবল পি2, লাউড, সরি, পালপেবল পি2, লাউড সেকেন্ড হার্ট সাউন্ড, ফাস্টার সাউন্ড, তাহলে আপনি মনে করবেন যে কোন আপনি হার্ট ফেলিউর নিয়ে ডিল করতেছেন। তাহলে হার্ট অস্কালটেশন পিকোডিয়ামও খুব গুরুত্বপূর্ণ। চেস্ট ইনড্রয়িং হচ্ছে, এভিডেন্স অফ রেসপিরেটরি ট্যাকিপনিয়া হচ্ছে, তাহলে সেটা আমার হার্ট ফেলিউরের দিকে যায় বা কর্ড পালমোনারির দিকে যাচ্ছে। গাইনোকোমেশিয়া যদি দেখি, স্পাইডার নেভি দেখি, তাহলে সিএলডির দিকে যাচ্ছে এগুলো। তাহলে দেখেন টেন্ডার হ্যাপাটোমেগালি, হ্যাপাটোজেগুলার রিফ্লাক্স দিলে জেবিপি বাড়তেছে, তাহলে টেন্ডার হ্যাপাটোমেগালি অ্যাসাইটিস, এটা গোস ফেভার অফ সিসিএফ এর দিকে যাচ্ছে। স্প্লিনোমেগালি আছে আপনার, তাহলে আপনার এটা মেবি টু সিএলডি হতে পারে। অ্যানগোস ভেন থাকে, টেস্টিকুলার অ্যাট্রফি থাকে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেরকম লস অফ পিউবিক হেয়ার থাকে, তখন অল দিজ আর দা গোস ফেভার অফ সিএলডি। তাহলে একটা সিএলডি দেখেন, এডিমার পেশেন্টের কত কিছু আপনাকে এতে জলক হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে। আপার লিম্বে আমরা কি দেখবো? আপার লিম্বে আমি যে ফ্লাপিং টেমর পাবো, ওয়ার্ম পেরিফেরি বাউন্ডিং পালস হবে। একটা পেশেন্ট এডিমা আছে, শ্বাসকষ্ট আছে, ফ্লাপিং টেমর আছে, বাউন্ডিং পালস পাচ্ছেন, হাতটা গরম। আরেকটা রোগীর শ্বাসকষ্ট আছে, ইডিমা আছে, হাত ঠান্ডা, তার ডায়াগনোসিস দুইটা সম্পূর্ণ ভিন্ন। একটা চলে যাচ্ছে কর্ড পালমোনারির দিকে, আরেকটা চলে যাচ্ছে হার্ট ফেলিওর বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা অন্যান্য কোনো কারণের দিকে। এই যেমন কোল্ড কামি হ্যান্ড, হাইপোটেনশন, টেকিকার্ডিয়া, দেখেন হাইপোটেনশনের গুরুত্ব আছে, টেকিকার্ডিয়া, তাহলে এটা হার্ট ফেলিওর বা সিসিএফ এর দিকে যাচ্ছে। ব্র্যাডিকার্ডিয়া আছে, আপনি ব্র্যাডিকার্ডিয়া পাইলেন, দেখছেন যে স্কিনটা রাফ ড্রাই, তাহলে হাইপোথাইরয়েডের দিকে চলে যাচ্ছে। আর যদি পেশেন্টে দেখেন হাইপারটেনশন আছে, ইডিমা আছে, তাহলে চিন্তা করতে পারেন এটা একটা, সাথে এনিমিয়া থাকলে এটা সিকেডি হতে পারে। ইডিমা পিটিং ইডিমা হতে পারে। আবার দেখা যাচ্ছে পারে যে হাই ডিলেট রিল্যাক্সেশন অফ, যদি অ্যাঙ্কেল জার্ক থাকে তাহলে ইডিমার সাথে, তাহলে হাইপোথাইরয়েড। অনেক সময় দেখা যায় ইডিমা রোগী অনেক জায়গায় ঘুরে, ডায়াগনোসিস হয় না, কারণ সবাই যে হাইপোথাইরয়েডটা ভুলে যায়। তখন একটা ডিলেট রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক, আপনি জানেন দিস ইজ দ্য ডেফিনিট সাইন অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে এটা আপনার হাইপোথাইরয়েডিজম ডায়াগনোস করা সহজ হতে পারে। স্কিন এবং আদার ম্যানিফেস্টেশন থাকতে পারে, যেমন যেটা বললাম, জয়েন্ট সোয়েলিং, আঁখে র্যাশ থাকতে পারে, কানেক্টিভিটি ডিজিজ বা ভাস্কুলাইটিস, পারফোরিক র্যাশ থাকে। এছাড়া একটা পেশেন্টের দেখতেছেন তার বয়েল বা এরকম স্কার মার্ক আছে, আগে বয়েল হয়েছিল, বা আপনার স্ক্যাবিসের স্কার মার্ক থাকছে, তার যদি থাকে স্কার মার্ক বা প্রেজেন্ট থাকলে আপনি চিন্তা করতে পারেন এটা ডিউ টু আপনার ইয়ের জন্য হতে পারে, এটা আপনার ওই স্ক্যাবিসের জন্য হতে পারে। তো ফিচার্স অফ ম্যালঅ্যাবজর্পশন, যদি দেখেন গ্লসাইটিস আছে, টা রং আছে, রিজিড দেখা যায়, চিলোসিস থাকে, থিন থাকে, ইয়ার টান দেয়। আপনি ম্যালঅ্যাবজর্পশনের গুলো মাথা চুল আলটো করে টান দিবেন, দেখবেন চুল এসে পারবে, যেগুলো ইজিলি প্লাকেবল হেয়ার থাকে, তাহলে এটা দিস আর দ্য ফিচার্স অফ ম্যালঅ্যাবজর্পশন বলে। এখন ইনভেস্টিগেশন ইন এ পেশেন্ট উইথ ইডিমা, ইনভেস্টিগেশন ইডিমার মধ্যে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আছে। তাহলে আমরা প্রথমে সাধারণত সিবিসি করি, ইএসআর করি, যে কোনো ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি এবং ইএসআর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা যদি পেশেন্টের যদি ইডিমা থাকে, তাহলে আমরা হিমোগ্লোবিন কম কোথায় কোথায় পাইতে পারি, এটা তো আমরা আগেই বলছি যে হিমোগ্লোবিন কোথায়, তাহলে আমরা হিমোগ্লোবিন কম কোথায় কোথায় পাইতে পারি, কম কোথায় কোথায় পাইতে পারি, এটা তো আমরা। আচ্ছা, এটা বললাম যে যত আমরা কোথায় কোথায় হিমোগ্লোবিন পেতে পারি, হিমোগ্লোবিন কম পেতে পারি, আমরা এতে একটা সিকেড দিতে পেতে পারি, এনিমিক হার্ট ফেলিওরে পেতে পারি, ম্যালঅ্যাবজর্পশনে পেতে পারি, সিএলডি তে পেতে পারি। ইএসআরটা সাধারণত বাড়বে যখন আপনার ভাস্কুলাইটিস থাকবে, অথবা অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকলে, কানেক্টিভিটি থাকলে আমাদের সেটা, সেক্ষেত্রে ইএসআর বাড়তে পারে। ইউরিনারিমি সাধারণত কোথায় হয়? প্রোটিন আমরা পেতে পারি কোথায়? প্রোটিন আমরা দেখা যাচ্ছে যে এজিএনে আমরা প্রোটিন ইউরিয়া পাই। তাহলে দেখেন শুধুমাত্র ইডিমারে একটা মানে দিগন্ত খুলে দিতে পারে। আগে তো আমরা বেডসাইড ইউরিন করতে হতো, এখন তো আপনাদের এজ ইন্টার্ন ডক্টর বেডসাইড ইউরিন আপনাদের করতে হয় না, কিন্তু আগে আমাদের সময় অবশ্যই ফলো আপের সময় রুগীকে বেডসাইড ইউরিন
করে রাখতে হতো। আমরা তো আর করতাম না, রোগীকে বলতাম যে আপনি এটা গরম করে রাখবেন, টেস্ট টিউব কিনতে হতো, আর যে একটা ওই যে মোমবাতি কিনতে বলা হতো। যাই হোক, প্রোটিন খুব গুরুত্বপূর্ণ, মাইল মডারেট নাকি ম্যাসিভ। আর ইউরিনে আরবিসি আরবিসি কাস্ট এগুলো করে জিএন অথবা এজিএন এর দিকে থাকে। গ্যানুলার কাস্ট গোজ ফেভার অফ জিএন। আর সাধারণত ফ্যাটি কাস্ট থাকে কোথায়? সাধারণত নেফ্রোটিক সিনড্রোমে থাকে। ইউরিন আরিমি আপনাকে অনেক ইনফরমেশন, সিরাম ক্রিয়েটিন দিয়ে আপনি বুঝতে পারেন, যদি সিরাম ক্রিয়েটিন বেশি থাকে ইডিমা থাকে, তাহলে এটা সিকেডি হতে পারে অথবা এজিএন হতে পারে, এটা মনে রাখতে হবে। আর যদি দেখেন যে আরবিএস বেশি আছে, তাহলে ডায়াবেটিস, ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, নেফ্রোটিক সিনড্রোম হয়। তাহলে এই জন্য এক গুরুত্বপূর্ণ, সিরাম ক্রিয়েটিনও খুব গুরুত্বপূর্ণ, আরবিএস ও খুব গুরুত্বপূর্ণ। আসেন ইসিজি, ইসিজি তে আপনি ইসকেমিক চেঞ্জ পেতে পারেন, টিন ভার্সন, এসটি ডিপ্রেশন, পোর্ট প্রোগ্রেশন অফ আরওএ, এলবিবি। এই অল দিজ আর ইন্ডিকেট ফিচার অফ আইএসডি। তার কোন ইডিমার পেশেন্টে যদি দেখেন যে আপনার ইসিজি চেঞ্জ আছে, তাহলে তার আইএসডি থাকতে পারে, তখন আমাকে চিন্তা করতে হবে এটা হার্ট ফেলিওর আছে কিনা। অনেক সময় যে সিওপিডির ফিচার থাকে, পি পারমোনারি থাকে, আরবিবি থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, এগুলো কর পারমোনারি বলা হয়। আমি হয়তো নেক্সট উইকতে আপনাদেরকে ইসিজি শুরু করব। হ্যাঁ, এক্সে তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক্সেতে আপনি কার্ডিওমেগালি পেতে পারেন, বাইলেটারাল পোলারিফিকেশন পেতে পারেন, আপার লোব ডাইভারশন পেতে পারেন। তাহলে দেখেন এই যে একটা ইডিমার পেশেন্টকে আমরা ধাপে ধাপে কতটুকু চলে যাচ্ছি। আলট্রাসোনোতে আপনি কি বলতে পারেন? আলট্রাসোনো আপনাকে সিএলডি বলে দিতে পারে, কোর্স স্ট্রাকচার, স্প্লিনোমেগালি থাকবে, পেসিভ ভেনাস কনজেশন হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি করছেন আলট্রাসাউন্ড না বুঝে, হয়তো বা রেনাল কোষ আইডেন্টিফাই করার জন্য বা সিএলডি চিন্তা করার জন্য ওখানে বলে দিল পেসিভ ভেনাস কনজেশন, তাহলে বুঝতে পারতেছেন এটা হার্ট ফেল। তাহলে আলট্রাসাউন্ডের মাধ্যমেও আমরা এই ইডিমা হার্টের জন্য আছে কিনা, সিসিএফ এর জন্য আছে কিনা, এটা আমরা বুঝতে পারি। তারপরে তো সিকেডি সম্বন্ধে আলোটা যায়, বলে যায় আপনাদের সবসময় যে কিডনি সাইডটা ছোট হয়, স্মল হয়, এবং ইকোজেনিক কর্টেক্স পাই, দেয়ার ইজ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন কোর্টিকোমেডুলার ডিফারেন্সিয়েশনটা লস হয়, যেটাকে বলে ইকোজেনিক কর্টেক্স বলে। অ্যাসাইটিস এর সম্বন্ধে ইনফরমেশন দিতে পারে। এখন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হিসাবে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি দেখবেন যে ইউরিনে আপনি মনে করতেছেন যে আপনি 2+ প্রোটিন ইউরিয়া পাচ্ছেন, তাহলে আমাকে অবশ্যই ইউরিনারি এসিআর এটা স্পট করি আমরা, অথবা 20 টিএইচএস করব, 24 আওয়ার টোটাল ইউরিনারি প্রোটিন করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 24 আওয়ার টোটাল ইউরিনারি প্রোটিনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যেটা নেফ্রোটিক প্রোটিন নাকি কোন লেভেলে প্রোটিন ইউরিয়া হচ্ছে। আর ইউরিনারি এসিআর দিয়ে আমরা বুঝতে পারি ইভেন কি মাইক্রো অ্যালবুমিনিয়া, যেটা আপনার ডায়াবেটিসের বিষয়, ডায়াবেটিস নেফ্রোপ্যাথিতে হয়, সেটা আমরা জানতে পারবো। এই জন্য আমাদের 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, ইউরিনারি এসিআর, টিএইচএস এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে আমরা রাখছি সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। কারণ কোন রোগী যদি আমার কার্ডিওমেগালি পেয়ে গেলাম, ইসিজিতে ইসকেমিক চেঞ্জ পেলাম, ইউরিন আরিন নরমাল হলো, তো তখন তো আর আমাদের করতে হবে না সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। আমরা কখন করব? যখন আমাদেরকে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কিছু ক্লু দিবে, অথবা হিস্ট্রি থেকে মনে হলো যেটা হাইপোথাইরয়েড হতে পারে, বা হিস্ট্রি থেকে মনে হলো আর এটা তো আপনার ওই সমস্যা হতে পারে যে নেফ্রোটিক লাইন বা এজিএন, অথবা এই লাইনে হতে পারে, রেনাল কজ হতে পারে, তখন আমরা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন করব। লিপিড প্রোফাইল, ডিসলিপিডেমিয়া থাকে, আমরা জানি যে সাধারণত কার্ডিয়াক কজে ডিসলিপিডেমিয়া হতে পারে, আবার নেফ্রোটিক সিনড্রোমে হাইপারকোলেস্টেরোমিয়া হয়। অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও অল্টার্ড হয় কোথায়? সিএলডি তে অল্টার্ড হয়। ইকো করতে পারি, যখন ইকো কখন করব? যখন আমি দেখবো এক্সরেতে কার্ডিওমেগালি আছে, পেশেন্টের ইসিজি তে চেঞ্জ আছে, এবং পেশেন্টের ব্রেথলেসনেস আছে, আমার যখন ডায়াগনোস হবে হার্ট ফেলিওর, তখন তো আমাকে ইকো করতে হবে। এসবিএসএসজি এটা আমরা সিএলডি থাকলেও করব, আবার নেফ্রোটিক সিনড্রোমের এটিওলজি বের করার জন্য আমাদের করতে হবে। আপার জিআইটি অ্যান্ডোস্কোপি, অনেক সময় দেখা যায় যে আপনার দেখা যায় যে আল্ট্রাসাউন্ডতে নরমাল থাকে, শুধুমাত্র এন্ডোস্কোপি করে আপনি পোর্টাল গ্যাস্ট্রোপ্যাথি ভেরিস পাওয়া যায়। সুতরাং অনেক সময় আল্ট্রাসাউন্ডের যে ফাইন্ডিংটা ধরতে পারে না, অনেক সময় এন্ডোস্কোপিতে দেখা যায় যে সিএলডি ফিচার আছে। এই জন্য আমরা যে কোনো পেশেন্টকে সিএলডি সাসপেক্ট করলে তার এন্ডোস্কোপি করতে হবে। ইএনএ তো জানি, কারণ এসএলই নেফ্রোটিক করে, নেফ্রাইটিক করে, এসএলই তো লুপাস নেফ্রাইটিস একটা প্রেজেন্টেশন হচ্ছে ইডিমা, এই জন্য আমাদের এএনএ করতে হবে। সিয়াঙ্কা প্রিয়াঙ্কা হলো ভাস্কুলাইটিস, কখন আমরা কি সব রোগীকে সিয়াঙ্কা প্রিয়াঙ্কা করবো না। যখন আমরা দেখবো ফিচারস অফ ভাস্কুলাইটিস আছে, পেশেন্টের আরবিসি যাচ্ছে ইউরিনের সাথে, পেশেন্টের ক্রিয়েটিন বাড়তেছে, পেশেন্টের জয়েন্ট পেন আছে, র্যাশ আছে, তখন আমরা মনে করব যেটা ভাস্কুলাইটিস ডিডি হতে পারে। অথবা এজিএন বা জিএন এর একটা এটিওলজি হিসাবে আপনার ভাস্কুলাইটিস চিন্তা করব। থার্ড লাইন ইনভেস্টিগেশন হলো ইনভেসিভ ইনভেস্টিগেশন, যেমন রেনাল বায়োপসি। যখন আমরা মনে করব যে এখানে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ইউরিনে আরবিসি পেলাম, ইউরিনে প্রোটিন পেলাম, 24 আওয়ার ইউরিনারি প্রোটিনও বেশি আছে, এখন আমরা তখন সেই ক্ষেত্রে আমরা
পেয়ারটা কোন টাইপের গ্লোমেরুলোনেফ্রাইটিস সেটাকে আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের রেনাল বায়োপসি করতে হয়। তাহলে দেখেন ইডিমা সিম্পল হইলেও তার ইনভেস্টিগেশন কিন্তু অনেক ক্ষেত্রে সিম্পল না। তাহলে কখন আমরা চিন্তা করব রেনাল কজ? তখন আমরা চিন্তা করব যে প্রথমে যখন দেখবো এই পেশেন্টের কোনো কাশ নাই, বেদলেসনেস নাই, জেবিপি নাই, জেপিপি নরমাল, চেস্টে কোনো ফাইন্ডিং নাই, হার্ট এপিকোডিয়ামে কোনো ফাইন্ডিং নাই, টেন্ডার হ্যাপাটোমেগালি নাই, কোনো স্প্লিনোমেগালি নাই, স্টিগমাটা অফ দ্য সিএলডি নাই, এগুলো যখন এক্সক্লুডেড হবে তারপরে পেশেন্টের হিস্ট্রি অফ স্কিন ইনফেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে, সোর থ্রোট, অলিগোরিয়া, হেমাচুরিয়া, হাইপারটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে পয়েন্ট অফ ফেভারে থাকবে। একটা পেশেন্টের দেখা গেছে যে তার ডায়াবেটিস আছে, এসএলই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, হিস্ট্রি হবে যে ডায়াবেটিস এবং কানেক্টিভিটি ডিজিজ, দিজ আর পজিটিভ পয়েন্ট ফর রেনাল কজ। তাহলে আমরা ইনভেস্টিগেশন কি পাইতে পারি? ইউরিনে দেখেন আমি আগেও বললাম যে প্রোটিনিউরিয়া পাইতে পারি, হ্যাঁ, তারপর আরবিসি পাইতে পারি, গ্র্যানুলার কাস্ট পাইতে পারি, ফ্যাটি কাস্ট পেতে পারি, ক্রিয়েটিনিন বাড়তেও পারে, নরমালও থাকতে পারে, ডায়াবেটিসের থাকতে পারে। আলট্রাসাউন্ড করলে এখানে কিডনি লাইনে বলবে যে পেশেন্টের ফিচার সব, অনেকে বলে তারা শুধু বলবে নেফ্রাইটিস, কখনো বলে যে সিকেডির ফিচার যেটাকে বলা হয় যে কিডনি সাইজ স্মল হয়ে গেছে, লস অফ কোটিও মেডুলারি ডিফারেন্সিয়েশন বা ইকোজেনিক কর্টেক্স বলে। অ্যালবুমিন হাইপো অ্যালবুমিনে হয়, কখন আমরা তখন ইউরিনারি এসিআর বেশি থাকবে। তারপর 24/7 ইউরিন প্রোটিন নেফ্রোটিকের ক্ষেত্রে নেফ্রোটিক রেঞ্জে থাকবে, নেফ্রাইটিকের ক্ষেত্রে নেফ্রাইটিক রেঞ্জে থাকতে পারে, লিপিড প্রোফাইলের ক্ষেত্রে আমরা ডিসলিপিডিমিয়া পেতে পারি। তাহলে এগুলো যখন আমাদের ফেভার দিবে কি রেনাল কজ কিনা। তারপরে যদি কোনো কাজ রেনাল কজ আমরা পাইলাম, ধরেন নেফ্রোটিক সিনড্রোম পাইলাম বা এজিএন নেফ্রাইটিক পাইলাম, তখন আমাদের কি কি করতে হবে? তখন এটিওলজি জানতে হবে এবং অথবা কমপ্লিকেশনের জন্য করতে হবে। এটিওলজির জন্য যেমন কমপ্লিকেশনের জন্য আমাদের কি থাকে, আমাদের অনেক সময় হার্ট ফেলিওর হয় এজিএন এর জন্য, এই জন্য চেস্ট এক্সে ডিফিউশন পাইতে পারি। পেশেন্টের এটিওলজি হচ্ছে বি ভাইরাস, সি ভাইরাস নেফ্রোটিক সিনড্রোমের জন্য দায়ী। যখন আমরা নেফ্রোটিক সিনড্রোম চিন্তা করব বা নেফ্রাইটিক বা এগুলো চিন্তা এজিএন চিন্তা করব, তখন অ্যাসিলির জন্য আমরা অ্যানা করে অ্যাসিল এক্সক্লুড করব, ভাস্কুলাইটিসের জন্য পরীক্ষা এক্সক্লুড করব, সর্বশেষ রেনাল বায়োপসি করব। এখন যখন আপনি কখন সাসপেক্ট করবেন এটা হার্ট কজ, এগুলো একই কথা বারবার রিপিটেশন হচ্ছে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি সারা জীবন এটা প্র্যাকটিস করতে হবে আপনার রিমোট পেশেন্ট আসলে। তো হার্ট কজ তখন চিন্তা করবো হিস্ট্রিতে যখন দেখবে যে রোগীর বেদলেসনেস আছে, অর্থোপনিয়া আছে, প্যারাক্সিনোস্টিয়া ডিসনি আছে, চেস্ট পেন, পালপিটেশন, কাশির হিস্ট্রি থাকে, বা সে একটা নন কেস অফ আইএসডি চিকিৎসা নিতেছে। আর আপনারা তো জানেনই সিসিএফ এর 3টা ট্রায়েড থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা থাকে, জেবিবি রেস থাকে, টেন্ডার হ্যাপাটোমেগালি থাকে। পেশেন্টকে আপনি যখন দেখতে পারবেন সাইনোসিস পেলেন, লাংসে ক্রেপস বা স্পাজম বা ভেসিকুলার ব্রেসনের প্রলং এক্সপ্রেশন রংটাই পেতে পারেন, এগুলো যখন পাবেন, অথবা মারমার পেলেন, তাহলে এগুলো সবকিছু হিস্ট্রিতে এবং এক্সামিনেশন আপনি ক্লু দিবে রিগার্ডিং হার্ট কজ। যখন আপনি ক্লু পেলে গেলেন, মনে করতেছেন হার্ট কজ, তখন আপনি এক্সামিনেশনে ইনভেস্টিগেশনে কি করবেন? ইসিজিতে আমি আগেই বললাম আইএসডি এর ফিচার, টি ইনভার্সন পাইতে পারেন, এসটি ডিপ্রেশন পাইতে পারেন, অনেক সময় পোর প্রোগ্রেশনও পাওয়া যায়, এলবিবি পাওয়া যায়, এগুলো হচ্ছে আইএসডি। আর আরবিএস, আরবিবি এবং পি পালমোনারি এগুলো ইন্ডিকেট করে এটা হইতেছে আপনার সিওপিডি থেকে কর পারমানেন্ট ডেভেলপ করছে। এক্সে তো খুব গুরুত্বপূর্ণ, যেন এক্স ইসিজি আপনাকে 90 ভাগ বলে দিবে, আপনি এক্সে দেখলে বুঝবেন যেটা কার্ডিয়াক দিস ইডিমা ইজ ডিউ টু হার্ট কজ অর নট। কার্ডিওমেগালি থাকে, সিওপিডি ফিচার থাকতে পারে, আপার লোব ডাইভারশন থাকতে পারে, বাইলেটারাল প্লুরিফিউশন থাকে। আর ইকোতে তো আপনি কনফার্ম হয়ে যাবেন, ইকোতে কনফার্ম হয়ে যাবেন যে এটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি না এটা ডিসিএম ডাইরেক্টেড কার্ডিওমায়োপ্যাথি কিনা, এটা ইজেকশন ফ্র্যাকশন কত আছে। এই কারণে অনেক সময় ওয়াল হাইপোকাইনেসিয়া বলে, পালমোনারি হাইপারটেনশনের ফিচার বলে দেয়, ভালভুলার হার্ট ডিজিজ। সুতরাং ইকো আপনাকে মোটামুটি হার্টের এটিওলজি সম্বন্ধে, অনেক সময় শুধু হার্ট ফেলিওর না, ইভেন কি তার এটিওলজি সম্বন্ধে বলে দেয়। আরেকটা যেটা হচ্ছে যে আমরা বলি যে অনেক সময় ভুল করে আল্ট্রাসাউন্ড করে ফেলি, কিন্তু আল্ট্রাসাউন্ডে বলে দেয় যে প্যাসিভ ভেনাস কনজেশন, তার মানে এটা বলতেছে যে এটা সিসিএফ ডেভেলপ করছে। আরেকটা বায়োকেমিক্যাল টেস্ট এখানে অবশ্যই লিখি নাই, সেটা হচ্ছে প্রো বিএনপি বা বিএনপি, এটা দিয়েও আমরা হার্ট ফেলিওর ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস করা যায় যখন অনেক সিমটম আসে না বা সিমটম মাইল্ড থাকে। আপনি তো জানেনই যে যখন একটা ডিজিজ প্রসেস শুরু হয়, অনেক সিমটম, ক্লাসিক্যাল সিমটম গুলো আসতে কিন্তু সময় লাগে। এই জন্য কখনো কখনো কোনো ইনভেস্টিগেশন দেখা যায় যে ওই সিমটমটা হওয়ার আসার বা পুরোপুরি ফুল বোন পিকচার আসে, অনেক ওই সিমটম ওই ইনভেস্টিগেশন গুলো ওই ডিজিজটাকে ডায়াগনোস করতে পারে। এরকম প্রো বিএনপি বা বিএনপি, বেন নাইট্রিউরেটিক পেপটাইড, এটা ওরকম একটা জিনিস। এখন কখন আপনি সাসপেক্ট করবেন এটা একটা লিভার কজ? যখন আপনি দেখবেন যে এটা পজিটিভ হিস্ট্রি থাকে, হ্যাঁ, তাহলে আমরা দেখেন নেফ্রোটিক কজ বা রেনাল কজকে এক্সক্লুড করলাম, হার্ট কজকে এক্সক্লুড করলাম, আর হচ্ছে লিভার কজটাকে কখন আমরা এক্সক্লুড করবো? একই কথা বারবার রিপিটেশন হচ্ছে, কিন্তু এটা আপনার বারবার শুনতে শুনতে আপনাদের মনের মধ্যে গেঁথে যাবে। যেরকম জন্ডিসের হিস্ট্রি থাকলে
যেটা হেপাটিক ইনসাফিসিয়েন্সি, যেমন লস অফ বডি আর ডিক্রিজ ফ্রিকোয়েন্সি অফ সেভিং, ডিক্রিজ লিবিডো, অ্যালকোহলিক যদি থাকে। পজিটিভ ফাইন্ডিং এর মধ্যে আমরা ফিজিক্যাল কি ফাইন্ডিং পাইতে পারি? স্টিগমাটোরা সেল ডে, এটা তো আমরা জানি। হেপাটিক ফেসেস থাকে, স্পাইডার নেভি, এই জন্য বারবার ইডিমা রোগী স্পাইডার নেভি আছে কিনা আপনারা দেখেন, গাইনোকোমেশিয়া আছে কিনা, অ্যাসাইটিস থাকলে আপনাকে অবশ্যই স্প্লিনোমেগালি আছে কিনা, কোন অ্যানগোস ভেন আছে কিনা, লস অফ পিউবিক হেয়ার, টেস্টিকুলার অ্যাট্রফি, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো আপনাকে এখনো যা লাগবে, এমবিবিএস ও পড়ে আসছেন, আপনার ক্লিনিক্যালিও দেখবেন যে দুই একটা ক্লু, একটা স্পাইডার নেভি আপনাকে ডায়াগনোসিস অনেক সাহায্য করে দিবে। আর নেগেটিভ বা অ্যাবসেন্ট থাকবে কি, যে বেবি রেস থাকবে না, টেন্ডার হেপাটোমেগালি থাকবে না, এই সমস্ত রোগীদের সাধারণত আর্লি স্টেজে ডিসপনিয়া হয় না, লাংসে ক্রেপসের অঙ্কায় সাধারণত থাকে না, যদি না কমপ্লিকেশন বা কোমরবিড বা একাধিক ডিজিজ একসাথে থাকে। তো পজিটিভ ইনভেস্টিগেশন আমরা কি চিন্তা করব? পজিটিভ ইনভেস্টিগেশন মানে আল্ট্রাসাউন্ড, তো আমি আগেই বলছি, আল্ট্রাসাউন্ডই আপনাকে কোর্স লিভার বলে দিবে, স্প্লিনোমেগালি বলে দিবে, সিএলডি। আমরা বি ভাইরাস করব, সি ভাইরাস করব, যদি আমরা মনে করি পজিটিভ হতে পারে, এবি রেশিও অল্টার্ড হয়, অ্যালবুমিন কমে যায়, এন্ডোস্কোপিতে বললাম ইসোফেজিয়াল ভেরিস বা পোর্টাল গ্যাস্ট্রোপ্যাথি চেঞ্জ বলে। আমরা অ্যাসিডিক ফ্লুইড করলে আমরা ট্রানজিটিভ পাই। তারপরে আমরা দেখা যাচ্ছে তার, এগুলো হচ্ছে দিজ আর দ্য পজিটিভ জিনিস পাবো। নেগেটিভ এর মধ্যে কি থাকবে? দেখা যাবে যে ইউরিনে খুব একটা ইউরিন ভালো থাকে সিএলডি রোগীর, ইসিজিও সাধারণত ভালো থাকে, ইকো ভালো থাকে, যদি না কোনো কোমরবিড, এক্সও ভালো থাকে। তাহলে এগুলো যখন ভালো থাকবে, ওগুলো যখন এই আল্ট্রাসোনো, তারপরে এসবিএস যে পজিটিভ থাকলে এন্ডোস্কোপি, এগুলো যখন আপনার পজিটিভ আসবে, তখন আপনাকে এটা সিএলডির দিকে চিন্তা করতে হবে। এটা তো আমরা জানি এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোমের ডিফারেন্স কি। আপনাদের শুনো, আগে তো আমাদের সময় যখন আমরা রাউন্ড ছিলাম, তখন স্যারদেরকে বিভিন্ন কোশ্চেনের জবাব দিতে হতো রাউন্ডে, বিভিন্ন রকম স্যাররা কোশ্চেন ধরতো আমাদেরকে। এখন সেই সুযোগটাও নাই, রুগী বেশি থাকে। আর এখন কেন জানি এই জিনিসটা, এই প্রচলনটা অনেকটা কমে গেছে। সবাই শুধু দ্রুত গতিতে, সবাই তো একটা যান্ত্রিক জীবনে মনে হয় সবাই যত দ্রুত রাউন্ড শেষ করা যায় তত ভালো। যে আমরা জানি যে অনসেন্টটা হলো একুইশ, সারেন হলো এজিএন, এজিএন হচ্ছে একুইশ, সারেন হবে আর ইনসিডিয়াস বা ধীরে ধীরে হয় নেফ্রোটিক সিনড্রোমে। ইডিমাটা সাধারণত মাইল্ড টু মডারেট থাকে। আর সিভিয়ার এনিমিয়া থাকলে একটা রোগী নেফ্রোটিক সিনড্রোমের ইডিমার, এজিএন ইডিমার মধ্যে দেখবেন যে অল্প, এজিএন খুব খুব অল্প পাবেন, 1+ বেশি হবে না। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম দেখবেন যে ম্যাসিভ ইডিমা নিয়ে আসে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিপি সাধারণত এজিএন নরমাল থাকে, বিপি আর নেফ্রোটিক সিনড্রোম এজিএন ইনক্রিজ থাকে, এবং বিপি দেখা যায় যে নেফ্রোটিক সিনড্রোমে নর্মালও থাকতে পারে, সাধারণত বিভিন্ন কারণে সাধারণত নর্মালি থাকে, কোনো কোনো ক্ষেত্রে বাড়তে থাকে। অনেক সময় দেখবেন যে একটা বাচ্চা আসছে, 12-13 বছরের বাচ্চা, 12-13 বছরের বা 14 বা 15 বছরের বাচ্চা, 14 বা 15 বছরের বাচ্চা, তো আপনি সাধারণত হাইপারটেনশন আপনি এক্সপেক্ট করবেন না। তখন সেই সময় দেখা যায় এই রোগীরা অনেক সময় অল্প একটা হিস্ট্রি নিয়ে আসে, অলিগোরিয়ার একটা হিস্ট্রি নিয়ে আসে, অল্প একটু ইডিমা থাকে, তখন দেখা যায় যে হাইপারটেনশন থাকে। সেই হাইপারটেনশনটাই কিন্তু আমাদেরকে এজিএন এর দিকে ক্লু দেয়। বিপি খুব গুরুত্বপূর্ণ। ইউরিন আউটপুটে যে বললাম এখানে হাই কালার হয়, মানে যে একটু টানার ফিভারের দিকে যাচ্ছে, এর দিকে, জন্য অলিগোরিয়া থাকে, হাই কালার ইউরিন থাকে। আর আমরা যদি হিস্ট্রি নেই, তাহলে অনেক সময়, সব সময় যেগুলো থাকবে এমন কোনো কথা নেই। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেমন স্কিন, সোর থ্রোট, ফিভার, অটাইটিস মিডিয়া, কান ইনফেকশন, ইভেন কি নিউমোনিয়া বা চেস্ট ইনফেকশনের শুধুমাত্র কোনো ইনফেকশন, ইভেন কি ফিভার থাকলেও এটাকে আমাদের গুরুত্বপূর্ণ নিতে হবে। আর নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত সেরকম কোনো থাকে না, রোগী আগে থেকে ডায়াগনোস থাকতে পারে, বা ডায়াবেটিস থাকতে পারে, বা কানেকটিভ ডিজিজ থাকতে পারে, বিসি থাকতে পারে, অনেক সময় লিম্ফোমারও অনেক রোগীরই সেকেন্ডারি নেফ্রোটিক হয়। প্রাইমারি তো কোনো কারণ নাই, সেকেন্ডারি কিছু নেফ্রোটিক সিনড্রোমের কারণ আছে। ইউরিনার্মিতে বললাম এই সাধারণত প্রোটিনের সাথে আরবিসি কাস্ট পাওয়া যাবে। নেফ্রোটিক সিনড্রোমে সাধারণত প্রোটিন পাওয়া যায়। 24 আওয়ার্স টোটাল ইউরিনারি প্রোটিন যদি করি, আর ইউরিনারি এসিআর এখন একটা সুবিধা আছে, আপনার স্পট ইউরিনারি এসিআর করতে পারেন, সেটা অনেক ইনফরমেশন দেয়। এই যে 24 ঘন্টা ইউরিন, যদিও এটা সবচেয়ে ভালো হয় যে 24 ঘন্টা ইউরিন জমায় রাখা ভালো। তো অনেক সময় যদি আপনি চেম্বারে আসেন যেখানে 24 ঘন্টা ইউরিন আপনাকে রুগী সম্ভব না, সে সমস্ত ক্ষেত্রে ইউরিনারি স্পট ইউরিনারি এসিআর খুব গুরুত্বপূর্ণ। তো এটা আপনাকে নেফ্রাইটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া না নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া, তা 3 গ্রামের বেশি না 3 গ্রামের কম, এটা আপনাকে ইনফরমেশন দিতে পারে। অবশ্যই অনেক সময় দেখা যায় যে রোগী ভালো থাকে, মাইক্রোঅ্যালবুমিনের সম্বন্ধে আমরা ধারণা পাইতে পারি ইউরিনারি এসিআর থেকে। ইউরিনারি কেটিয়ান এটা সাধারণত এজিএন এ বাড়ে, যেহেতু এজিএন অ্যাকুইট রেনাল, আর নেফ্রোটিক সিনড্রোমে ইনিশিয়াল ফেজে সাধারণত ভালোই থাকে, মানে নয় না, শেষের দিকে বাড়তে পারে। অ্যালবুমিন তো এখানে নরমাল থাকে, ওখানে হাইপো অ্যালবুমিনা হয়। আর লিপিড তো আমরা জানি যে নেফ্রোটিক সিনড্রোমে বাড়ে। তাহলে এইটাতে এক কথায় যদি আমরা এজিএন এর কার্ডিনাল ফিচার গুলো দেখি, এটা মডারেট, মাইল্ড টু মডারেট ইডিমা থাকে, প্রোটিন মাইল্ড মডারেট, মাইল্ড প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, হাইপারটেনশন, অলিগোরিয়া থাকে।
এগুলো থাকে। আর এগুলোতে সাধারণত আমরা কজ তো জানি, এজিএন এর কজ গুলোর মধ্যে তাহলে একটা ইনফেকশাস কজ, যেগুলো আমরা বারবার বললাম, স্ট্রেপ্টোকক্কাল থাকে, অনেক সময় ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস বিসি ভাইরাসের পরে হতে পারে, কানেক্টিভ ডিজিজ বিশেষ করে অ্যাশেলি, ভাস্কুলাইটিস, এগুলো আনকার্ডিয়েটেড ভাস্কুলাইটিস থাকে, হ্যানোস্কোরিন পারপুরাতে হয়, কায়োগ্লোবিন, এগুলো আনকমন। আইজিন অ্যাপ্রোপ্রিয়েটি কিন্তু একটা খুব কমন কজ আমাদের এজিএন এর জন্য। আর কতগুলো আছে এগুলো আর বললাম না, ফোকাল সেগমেন্টার, এন্টি জিবিএম, এগুলো হচ্ছে যে আপনার থিওরিটিক্যালের জন্য, আমাদের প্র্যাকটিক্যাল অত গুরুত্বপূর্ণ কিছু না। ইনভেস্টিগেশন তো আগের মতোই বলছে, এগুলো আর বলবো না। তারপরে আমরা ইনভেস্টিগেশন কিছু ডায়াগনোসিস করার জন্য বেশি ইনভেস্টিগেশন করে লাগে না, ইউরিনারিমি, ক্রিয়েটিনিন, আলট্রাসোনো, 24/7 ইউরিন। আর এটিওলজি এবং কমপ্লিকেশন দেখার জন্য যে আমরা চেস্ট এক্সরে দেখতে পারি যে পেশেন্টের পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে, অনেক সময় এজিএন এর পেশেন্ট কিন্তু পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে, ইলেকট্রোলাইট হাইপারক্যালেমিয়া হয় এজিএন একটা কমপ্লিকেশন, ইলেকট্রো আমাকে দেখতে হবে, ইকোতে এলভিএফ এর ফিচার পেতেও পারি। সিবিসি খুব একটা গুরুত্বপূর্ণ না, ইএসআর, সিবিসি, ইএসআর সিআরপি শুধু ভাস্কুলারিটিস হলে বাড়তে পারে, এসোটাইটার ওই যে অনেক সময় আমরা দেখি এটিওলজির জন্য স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন ছিল কিনা, থ্রট সোয়াব কালচার করতে দেই। আর এনআই এনটিডিএনএস ওই যে বললাম না যে এজিএন এর একটা কজ হচ্ছে আসলে, এই জন্য আমরা দেখতে পারি, সিয়াঙ্কা পিয়াঙ্কা ওই যে ভাস্কুলাইটিসের জন্য। এছাড়া এসবিএসএজি এবং এনটিএসসিবি, তাহলে দেখেন এটিওলজি এবং কমপ্লিকেশন দেখলে কিন্তু অনেক ইনভেস্টিগেশন করতে হয়। এখন আসেন আমরা চিকিৎসায় চলে যাই। চিকিৎসার যে অংশটুকু আমরা সবাই মানে নেগলেক্ট করি, সেটা হচ্ছে হলো আপনার যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইডিমার পেশেন্টের ক্ষেত্রে, রেনাল ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে। আপনারা যখন অর্ডার রাখেন এই ডায়েটটার সম্বন্ধে কিছুই লেখেন না, কিন্তু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম আমি নন ফার্মাকোলজিক্যাল এক্সামে ম্যানেজমেন্টের মধ্যে ডায়েট খুব সম্ভবত এজিএন এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রোটিন এবং পটাশিয়াম কন্টেনিং পটাশিয়ামকে রেস্ট্রিকশন করতে হবে। তো আমরা কিভাবে, আমরা সহজ কথাই বলি যে আপনি মাংস খাবেন না, খেলেও প্রোটিন খুব কম খাবেন, আমরা পারতপক্ষে ইনহিবিট করে দিই, কারণ আমাদের দেশের মানুষজন তো অতটা ইয়া করতে পারে না, তাদের তো বুধ শক্তি তো কম, খেতে গেলে খেয়ে ফেলবে, এই জন্য আমরা প্রথমে বলি একবার নিষেধই করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি নিষেধ না, রেস্ট্রিক্টেড করতে। আপনি হয়তো 50% দিতে পারেন পয়েন্ট, আমাদের নর্মাল প্রোটিন লাগে 1 গ্রাম/কেজি, আমরা এখানে 0.5 দিতে পারি বা 0.3 গ্রাম/কেজি বডি ওয়েট অনুসারে দিতে পারি। কিন্তু এক্ষেত্রে আপনি বলে দেবেন প্রোটিন রেস্ট্রিক্টেড, ফুডস এর মধ্যে পটাশিয়াম সাধারণত বেশি থাকে, পটাশিয়াম, এই জন্য আমরা একবারই বলে দিই যে ফুডস একটু কম খাবেন। সল্টকে অবশ্যই রেস্ট্রিক্টেড করতে হবে, যে কোনো ইডিমার পেশেন্ট, সেটা এজিএন বা অন্য কোনো, সল্ট রেস্ট্রিকশন করতে হবে। তো আমরা বলে দিব কোনো অ্যাডেড সল্ট খাবে না। ফ্লুইডটাও রেস্ট্রিকশন করতে হবে, 500 থেকে 1 লিটারের মতো সাধারণত আমরা রাখি, বা 750 রাখি, বা সবচেয়ে ভালো হয় যে আপনি প্রিভিয়াস ডে আউটপুটের সাথে 500 ml খাবে। এইভাবে বিভিন্ন ভাবে আপনি অর্ডার দিতে পারেন যে 1 লিটার খাবেন, কেউ বলে 1.5 লিটার, কেউ বলে আরো কম, অথবা আপনি কালকে যা আছে তার 24 আওয়ার্স ইউরিন, আপনি ইউরিনটা জমাবেন, তার সাথে 500 যোগ করে খাবেন। এটা অ্যাকর্ডিং টু পেশেন্টের সিনারির উপর ভিত্তি করে হয়। এই পেশেন্টের মনিটর কি করব, ভলিউম স্ট্যাটাস, আমরা দেখবো যে পালস বিপি ভালো আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা বা হাইপোটেনশন আছে কিনা, ইউরিন আউটপুট দেখতে হবে। যেন এইসব পেশেন্ট হাসপাতালে থাকে, এগুলো নিয়ম আছে আগের থেকে, যে আপনি একটা ইয়ে নিয়ে আসতে বলবেন, যে এই যে আপনার যেগুলো এখন তো আপনার ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলগুলো পাওয়া যায়, মিনারেল ওয়াটারের যে 2 কেজি 3 কেজির বোতল নিয়ে আসা, বলবেন যে আপনি প্রস্রাব 12টা থেকে, প্রথমে নিয়মটা হচ্ছে কি বলতে, প্রথমে বলতে হয় যে আপনি বাথরুমে যাবেন, প্রথমে প্রস্রাবটা করবেন 12টা বাজার সময়, এরপরে যত প্রস্রাব আছে আপনি এই এই আপনার এই যে কন্টেনারে করবেন, এবং কালকে ঠিক যখন 12টা বাজবে ওই সময় প্রস্রাবটা করবেন, ওই প্রস্রাবটা এটার মধ্যে করবেন, তাহলে আপনার সঠিকভাবে 24 আওয়ার্স আপনার ইউরিনটা আপনি বুঝতে পারলেন। ইনপুট আউটপুট খুব গুরুত্বপূর্ণ জিনিস রেনাল ফেলিউরের পেশেন্টের জন্য বা রেনাল ডিজিজের জন্য। ওয়াইট করতে হয়, ওয়াইট দেখে আমরা বুঝবো যে তার আপনার ইডিমা কমতেছে না বাড়তেছে। বিপি চার্ট মেনটেন করতে হয়, তাহলে কতগুলো করতে হয়, ইনপুট আউটপুট চার্ট, বিপি চার্ট, ওয়াইট চার্ট করতে হয়, হিট কোয়াগুলেশন টেস্ট করতে হয়, এগুলো আগে আমরা করতে হতো। এখনকার দিনে হয়তো রুগী বেড়ে গেছে, সেই তুলনায় আপনাদের একটু সুবিধা অসুবিধা হচ্ছে যে, সুবিধা হচ্ছে যে ফলো আপ দিতে হচ্ছে না, ফেস অর্ডার করতে হচ্ছে না। আর সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে যে আপনারা বুঝতেই পারতেছেন না যে একটা রোগীর ফলো আপ কি দিতে, আপনার জাস্ট ওই যে একটা যে কেরানির মতো বা এর মতো সিস্টার যেরকম দাঁড়ায় থাকে, আপনাদের কাজ হচ্ছে একটা ইয়ে নিয়ে দাঁড়ায় থাকা, কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন না কি ফলো আপ, তাকে কি প্রেজেন্ট করা যায়। যেমন একটা এজিএন পেশেন্ট বা নেফ্রোটিক সিনড্রোম বা যাদের ইডিমা আছে, তাদেরকে আপনার ভলিউম স্ট্যাটাস আপনার দেখতে হবে, ইনপুট আউটপুট আপনাকে বলতে হবে স্যারের কাছে, তার ওয়াইট কত, বিপি চার্টটা মেনটেন করতে হবে, প্রতিদিনের চার্ট একসাথে দেখতে হবে, হিট কোয়াগুলেশন টেস্ট করে রাখতে হবে, রুগীকে বলে দিতে হবে রাউন্ডে আগে পর্যন্ত আপনি এটা করে হিটটা কোয়াগুলেশন টেস্ট করে রেখে দিবেন।
তারপরে পেশেন্ট জিজ্ঞেস করতে হবে যেহেতু ডেঞ্জার সাইন কিরকম, তাহলে এজিএন এর পেশেন্ট ডেঞ্জার সাইন কি, পেশেন্টের কোনো হেডেক, এজিএন এর পেশেন্ট যদি আপনার হেডেকের কমপ্লেন করে তাহলে মনে রাখতে হবে তার হয়তো হাইপারটেনশন হচ্ছে বা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির দিকে যাচ্ছে। শ্বাসকষ্টের কথা বলে এটা আমাকে গুরুত্ব দিতে হবে, তার কি এলভিএফ ডেভেলপ করলো কিনা, তখন আমাদের অস্কালটেশন করতে হবে তার লাংসে ক্রেপস আছে কিনা। এখন আমরা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং আপনার ফলো আপ চলে গেল, এখন আসেন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আমরা এখানে কি দিব, অবশ্যই ডায়োটিক্স দিব। সাধারণত এখানে আমরা কি চয়েস করি, লুপস ডায়োটিক চয়েস করি, লুপ ডায়োটিক মানে ফুরসেমাইড চয়েস করি, এবং টাইট্রেট করতে হবে অ্যাকর্ডিং টু রেনাল রেসপন্স। এটা ধরেন আমরা শুরু করব, তারপর আস্তে আস্তে বাড়াইতে পারি কমাইতে পারি। মনে রাখতে হবে যে এখানে শুধুমাত্র ফুরসেমাইড দিয়ে এখানে স্পাইরোল্যাকটোন বা পটাশিয়াম স্পেয়ারিং দেওয়া যাবে না। এজিএনএ একটা কমপ্লিকেশন হচ্ছে হাইপারক্যালামিয়া, এর জন্য এজিএনএ যখন লাগবেন ফুসিড প্লাস এগুলো লাগবে না, শুধু ফুসিড লাগবেন, অনলি লেসিক্স লাগবেন। আমাদের এই পেশেন্টের ইনফেকশন থাকে, কারণ ইনফেকশন একটা কমন কজ অফ এজিএন, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। যদি এটা পারসিস্ট করে তাহলে এটা আরো ইরিটেট করবে আপনাকে, এজিএনটাকে ডেভেলপ করার জন্য আরো অ্যাগ্রাভেট করবে। এর জন্য ইনফেকশন থাকলে ইনফেকশনকে ট্রিট করতে হবে। আর ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্লাড প্রেশারের টার্গেট হচ্ছে 130 এবং 80-র নিচে রাখতে হবে। এক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন আমরা ডায়োটিক্স ইউজ করব, অবশ্যই পটাশিয়াম স্পেয়ারিং ব্যবহার করব না। 2 নম্বর সেকেন্ড লাইন হিসাবে আমাদের প্রথম চয়েসই হচ্ছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে, দুটো ব্লাড প্রেশার কমায়। কিন্তু ক্যালসিয়াম চ্যানেল আমি হাইপারটেনশনটা হয়তো দেখি কবে 2-1 দিনের মধ্যে ক্লাস নিব, হাইপারটেনশন যখন পড়াবো তখন দেবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে এলভিএফ বা হার্ট ফেলিওর। যদি আপনি হার্ট ফেলিওর মনে করেন বা দেখেন যে রোগীর ট্যাকিকার্ডিয়া আছে, হার্ট ফেলিওর চিন্তা করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে না, তাহলে সেটা কন্ট্রা ইন্ডিকেশন। বিটা ব্লকার আপনি দিতে পারেন। এই এসি ইনহিবিটর এবং এআরবি কখনো এজিএন এর পেশেন্টকে দেওয়া যাবে না। মনে রাখবেন আপনার ডায়াগনোসিস যদি হয় এজিএন, ভুল হইলে সেটা আলাদা জিনিস। আপনি লেখছেন এজিএন দিয়ে দিচ্ছেন এসি ইনহিবিটর এআরবি, তাহলে আপনি তাহলে এটা একটা ক্রাইম করে ফেলছেন এবং আসলে আপনি কিছুই জানেন না। তখন আপনাকে দেখা যাবে ভবিষ্যতে কি অন্যান্য স্যাররা ক্রিটিসাইজ করবে। তাহলে আপনার যদি ডায়াগনোসিস যদি এজিএন হয় তাহলে আপনাকে অবশ্যই ফুসিড প্লাস মানে স্পাইরোল্যাকটোন দেওয়া যাবে না, এবং এআরবি এবং এসি ইনহিবিটর দেওয়া যাবে না যারা হাইপোক্যালেমিয়া করে। হ্যাঁ, এই জন্য এগুলো দেওয়া যাবে না। তারপরে আপনি যদি মনে করেন যে এটা লুপাস নেফ্রাইটিস বা এজিএন এর কজ হতে পারে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হতে পারে, অথবা লুপাস নেফ্রাইটিস হয়ে হচ্ছে, অথবা ভাস্কুলাইটিস দিয়ে হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট অ্যাকশনে চলে যেতে হবে। মনে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের পালস মিথাইল থেরাপি যেটা আমরা দেই, যে মিথাইল পেডনিসোলন, আইভি মিথাইল পেডনিসোলন দেই। এবং কখনো কখনো দেখা যায় যে বিশেষ করে আরপিজিএন, যে আপনি যখন এজিএন এর পেশেন্ট আসছে, আপনার ডায়াগনোসিস এজিএন আছে, কিন্তু আজকে দেখলেন ক্রিয়েটিনিন 2, কালকে দেখলেন ক্রিয়েটিনিন 2.5, পরের দিন 3, 4 বাড়তেছে, লাফায় লাফায় বাড়তেছে, তার মানে কি এটা আরপিজিএন ডেভেলপ করতেছে। সেই ক্ষেত্রেও কি দিতে হয়, মিথাইল পেডনিসোলন দিতে হয়। অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিনিন মিথাইল পেডনিসোলন দিলেও কমে না, তখন আপনার রেনাল ইয়া করতে হবে, ডায়ালাইসিস করতে হয়। তাহলে এগুলো হচ্ছে আপনার এজিএন এর চিকিৎসা। তো প্রগনোসিস তো সাধারণত ভালো, এজিএন কিন্তু সাধারণত ভালো, ইভেন কি যদি তার সিরাম ক্রিয়েটিন অনেক বেশিও থাকে, ডায়ালাইসিস দিয়ে টেম্পোরারি অ্যাকুইট রেনাল ফেলিওরের প্রগনোসিস খুবই ভালো। কারণ আপনি যদি রেনাল সাপোর্ট দিতে পারেন তাহলে এটা কোনো সমস্যা হবে না, রুগী বেঁচে যাবে। তো সাধারণত নর্মালি 5 থেকে 7 দিনের মধ্যে বা 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়, রিকারেন্স সাধারণত খুব কম হয় না। আর ইউরিনারি অনেকদিন এই অ্যাবনরমালিটি যেমন কিছু আরবিসি বা প্রোটিন এগুলো অনেকদিন পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, আপনার মোটামুটি যেটা, তাহলে আমাদের কাছে মাইক্রোস্কোপি হ্যারাচিনা হ্যাজ রিচেড প্রগনোস্টিক ভ্যালু, কিন্তু বিপি এগুলো মোটামুটি আর আমাদের দরকার নেই। কমপ্লিকেশন আমি বললাম যে এলভিএফ একটা কমপ্লিকেশন হয়, একে একটা কমপ্লিকেশন হয়, হাইপারক্যালেমিয়া একটা কমপ্লিকেশন হয়, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। তাহলে এজিএন এর পেশেন্ট হইলে আপনার এই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করলো কিনা, সেই জন্য প্রায় একদিন পর পর বা প্রতিদিন আপনাকে ক্রিয়েটিনিন দেখতে হবে এবং ইলেকট্রোলাইট দেখতে হবে। যদি দেখেন প্রোগ্রেসিভলি বাড়তেছে তাহলে সেটা আরো আপনাকে ভালোভাবে দেখতে হবে। আর যদি দেখেন বিপি কন্ট্রোল হচ্ছে না তাহলে বিপি কন্ট্রোল হবে, নাহলে তো পেশেন্ট আইদার হার্ট ফেলিউর ডেভেলপ করবে নয়তো হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি ডেভেলপ করবে। এখন একই কথা নেফ্রোটিক সিনড্রোম, আমরা জানি নেফ্রোটিক সিনড্রোমের কার্ডিয়াক ফিচার কি হয়, যে ম্যাসিভ ইডিমা, ইডিমা অনেক বেশি, রোগী দেখবেন ইডিমা অনেক বেশি, এজিএন ইডিমা আপনাকে খুঁজে নিতে হবে। আর নেফ্রোটিক ইডিমা আপনার চোখে সে খুঁজে নিবে। ওভার প্রোটিনিউরিয়া থাকে, প্রোটিনিউরিয়া অনেক বেশি থাকে, যেখানে বললাম যে ফোদিউরিন হয়, এখানে হাই অ্যালবুমিন কমে যায়, কোলেস্টেরল বেড়ে যায়। দিস আর দা 4টা হচ্ছে আমরা কার্ডিনাল ক্রাইটেরিয়া ফর নেফ্রোটিক সিনড্রোম। এগুলো আপনাদের সারা জীবন লাগবে, সারা জীবন জিজ্ঞেস করবে যদি আপনি মেডিসিনে ক্যারিয়ার করেন। কজ তো একই, কিছু প্রাইমারি কজ আছে, কিছু সেকেন্ডারি কজ আছে। প্রাইমারি কজ হচ্ছে মিনিমাল মেমব্রেনাস আইজিনেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোজিং বা এগুলো মেসেঞ্জার ক্যাপিলারি কিছু আছে।
আর সেকেন্ডারি কজ গুলো বলতে হচ্ছে যে বিভিন্ন ডিজিজের কারণে কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রাইমারি তো কোনো কজ নাই, যেরকম ডায়াবেটিস পেশেন্ট তার ইডিমা হচ্ছে, তাহলে মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে, মানে কি হচ্ছে তার আসলে সে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করবে। কানেক্টিভিটি অ্যাসিলের পেশেন্ট ইডিমা নিয়ে আসছে, বা আর্থ্রাইটিসের রোগী ইডিমা নিয়ে আসছে, যদি এটা অ্যানেসেদের জন্য ইডিমাটা না হয় তাহলে এটার জন্য রাখতে হবে তার রেনাল মোস্ট প্রবাবলি পেশেন্ট মে বি ডেভেলপ, এটা নেফ্রোটিকও হতে পারে। মেলিগনেন্সি যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লিম্ফোমা, হ্যাঁ মাল্টিপল মাইলোমা, তারা যদি ইডিমা নিয়ে আসে তখন চিন্তা করতে হবে এটা নেফ্রোটিক সিনড্রোম। তাই নেফ্রোটিক সিনড্রোমের কিন্তু অ্যাডাল্ট পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলে আপনার সেকেন্ডারি কজগুলো মাথায় রাখতে হবে। প্রাইমারি তো আপনি খুঁজেই পাবেন না, প্রাইমারির কোনো ক্লুও থাকবে না, কোনো কিছু খুঁজে পাবেন না, এক্সামিনেশন করে পাইবে, আপনি যদি বায়োপসি করলে বলে দিবে এটা। আর সেকেন্ডারি কজ গুলোর জন্য আপনার হিস্ট্রি নিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। যেরকম ইনফেকশন, ম্যালেরিয়া তো আমাদের হয় না, কিন্তু বিসি এর জন্য যে কোনো পেশেন্ট আপনি নেফ্রোটিক সিনড্রোম ডিডি রাখবেন তখন বি ভাইরাস করাইতে হবে, সি ভাইরাস করাইতে হবে। এইচআইভি তেও হয়, এছাড়া এখন এগুলো আমাদের দেশে খুব একটা নাই, ল্যাপ্রোসিস, সিপিএস, এগুলোতে আগেও আপনার সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম হতো। এখন আপনারা আসেন যে আমরা যেন কি ইনভেস্টিগেশন করব, তাহলে একই কথা, আগের মতো ইউরিনারিমি করি, ক্রিয়েটিনিন করি, অ্যালবুমিন, এখানে অ্যালবুমিন কমে যাবে, এজিএনে অ্যালবুমিন লিপিড বেড়ে যাবে। আলট্রাসোনোতে সাধারণত কিছু বলে না, নর্মালি বলে, অনেক সময় নেফ্রাইটিস বলতে পারে। 24/7 ইউরিনারি প্রোটিন করলে এটা আপনি নেফ্রোটিক রেঞ্জে পাবেন। অথবা যখন আমাদের যদি ইয়া কম থাকে তাহলে আমরা ইউরিনারি এশিয়ার করি বা ইউপিসিআর করতে পারি স্পট দেখার জন্য। আর এগুলো আর কমপ্লিকেশন দেখার জন্য এবং এটিওলজি খোঁজার জন্য আমরা যে সুগার করতে হবে, কারণ ডায়াবেটিস একটা কমন কজ, ডায়াবেটিক নেফ্রোটিক সিনড্রোম হয়। তারপর চেস্ট এক্স রে করবো, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থাকতে পারে, তার লিম্ফোমা থাকতে পারে, প্লুরাল ইফিউশন থাকতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকতে পারে, পেরিকার্ডিয়াল অ্যাজ এ পার্ট অফ জার্নাল সিটিমা হিসেবে থাকতে পারে। অ্যানা করবো, এন্টিডিএনএস ডিএনএ করবো, এসএলই যদি থাকে, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যে যদি চিন্তা করেন, এসবিএস এজিএনটি এসসিবি, এটা আমাদের কম হবে, কমপ্লিমেন্ট করি। এবং সর্বশেষ যখন দেখবো কোনো সেকেন্ডারি কজ নাই তখন আমাদেরকে কি করতে হবে, সেকেন্ডারি কজ এক্সক্লুড করার পরে আমাদের তখন বায়োপসি করে ওই যে প্রাইমারি কজ, এটা কি মেমব্রেনাস, এটা না এটা পোস্টেরিয়র, নাকি এটা হলো আপনার মিনিমাল চেঞ্জ, নাকি এটা ফোকাল সেগমেন্টাল, এগুলো আমাদেরকে দেখতে হবে। এটা আমাদের থেরাপি চয়েস করার জন্য এবং তার প্রগনোসিস কেমন হবে এটা সম্বন্ধে আমাকে প্রিডিক্ট করবে, নাহলে তো সব কিছু জায়গাতে স্টেরয়েড দিয়ে লাভ নাই। তাহলে ট্রিটমেন্ট অফ দা আপনার নেফ্রোটিক সিনড্রোম, এজিএন এর মতো নেফ্রোটিক সিনড্রোম নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। নন ফার্মাকোলজিক্যাল ডায়েটের মধ্যে একই রকম ইউজুয়ালি, এখানে এখানে আমরা প্রোটিন, যেহেতু প্রোটিন লস হয়, এখানে আমরা প্রোটিন খেতে বলি, হাই প্রোটিন ডায়েট বলি, যে ডিমের আপনি এটা খাবেন, যে প্রোটিন গুলো খাবেন। তবে প্রোটিন কোনো কোনো ক্ষেত্রে রেস্ট্রিকশন করতে হবে, যদি তার রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আমাকে প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, নাহলে প্রোটিন রেস্ট্রিকশন করার দরকার নাই, নেফ্রোটি আমরা আরো প্রোটিন বেশি খাইতে পাই। সল্টটাকে অবশ্যই রেস্ট্রিকশন করতে হবে, কারণ সল্ট ইডিমা করবে, এই জন্য এক কথায় কোনো অ্যাডেড সল্ট খাবে না। ফ্লুইডটাও এখানে রেস্ট্রিকশন করতে হবে আগের মতোই, কারণ যে কোনো ইডিমার পেশেন্টকে আমাদেরকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, কারণ আপনি ডায়াবেটিক্স দিতেছেন, একদিক দিয়ে আপনি যে কি বলছেন আগা কাটতেছেন আর গোড়ায় পানি দিতেছেন, তাহলে তো আর হইলো না। তাহলে আপনি যখন পানিটা যখন ডায়াবেটিক্স দিয়ে বেরি করতেছেন, ওই ইচ্ছা মতো পানি খাইলে হবে না, আপনাকে করতে হবে নেগেটিভ ব্যালেন্স, এই জন্য তাকে ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে, এনি কজ হোক ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে, যেটা আগেই বলছি। আর মনিটর কি করতে হবে আগের মতো, ভলিউম, স্ট্যাটাস, ইউরিন আউটপুট ওয়েট করতে হবে। আমাদের টার্গেট কি, আমাদের আপনারা জানেন যে একটা ডায়াবেটিক্স এর আপনার ইডিমা যে কমাবো, ইডিমা কমানোর টার্গেট হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র যদি ইডিমা থাকে তাহলে আমাদের প্রতিদিন 0.5 কেজি কমাবো। আর যদি অ্যাসাইটিস থাকে বা জেনারেল ইডিমা থাকে তাহলে 1 কেজি করে কমাতে হবে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। এটা যদি না হয় তাহলে মনে করবেন যে আপনার টার্গেট অর্জিত হয় নাই। হিট কোয়াগুলেশন তো একবার, ওই যে রুগীর যে ডেঞ্জার সাইন, হেডেক, বেডলেসনেস, এগুলো আছে কিনা এগুলো বলবো। এখন কি নিউমোনিয়া, আপনারা তো জানেন যে যেসব পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট হয় দে আর মোর প্রন টু ডেভেলপ ইনফেকশন, কারণ এটার সাথে যে ইমিউনোগ্লোবিন চলে যাচ্ছে, এই জন্য নেফ্রোটিক রোগী কিন্তু অলওয়েজ নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট আপনাকে ইনফেকশন নিয়ে আসবে। তাহলে অ্যালবুমিন কম থাকে, ইমিউনোগ্লোবিন কমে যায়, ইমিউনোগ্লোবিন লস হয় বলে দিস আর দে আর মোর প্রন টু ডেভেলপ ইনফেকশন। দুইটা কাজ তাদের হয়, তারা যেরকম মোর প্রন টু ইনফেকশন হয়, মোর প্রন টু ডেভেলপ থ্রম্বোসিস, এর জন্য অনেক সময় আমাদের অ্যান্টিকোয়াগুলেন্টও দিতে হয় নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টদের ক্ষেত্রে, ইনফেকশন তৈরি করে বেশি এবং আক্রান্ত আবার থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেয়ার ইজ এ মোর প্রন টু ডেভেলপ ইনফেকশন বিকজ ইমিউনো দুইটা কারণে হইতে পারে, একটা ইমিউনো সাপ্রেসিভ দেওয়ার জন্য হয়, এছাড়া যে আপনার যে প্রোটিনের সাথে অ্যালবুমিন যায়, সাথে গ্লোবুলিনও চলে যায়। আর সাধারণত কোনগুলো ইনফেকশন দ্বারা হয়, যেমন আমাদের এনক্যাপসুলেটেড ইনফেকশন, এগুলো দ্বারা নাইসেরিয়া মেনিনজাইটিস, নিউমোনিয়া, ইমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো সাধারণত বেশি হয়। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক কখন দিতে হবে,
পেশেন্টের যদি আপনার কাছে মনে হয় অ্যাক্টিভ ইনফেকশন আছে, অথবা যদি আপনি ইমিউনোসাপ্রেস থেরাপি স্টার্ট শুরু করলে তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর আমরা এই সমস্ত পেশেন্টকে যদি সম্ভব হয়, যেহেতু আমরা তাদেরকে দীর্ঘমেয়াদী আমরা ইমিউনো কম্প্রোমাইজ থেরাপি, ইমিউনোসাপ্রেশন থেরাপি দিব, এর জন্য নিউমোকক্কাল নিউমোপ্লাস থেকে ভ্যাকসিনেশন করে নিলে ভালো হয়। আর সাধারণত আমরা জানি দেন নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, নেফ্রোটিক সিনড্রোমে কেন ডিসলিপিডেমিয়া হয়। কারণ দেখা যাচ্ছে যে নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, কিডনি থেকে আপনার প্রোটিন বের হয়ে যায়। প্রোটিন ইজ দ্য মেন কি অনকোটিক প্রেশার। এখন প্রোটিন শরীরে কমে গেছে, শরীর কি করবে? শরীরের বিকল্প হিসাবে লিভার বলতেছে প্রোটিন তোমাকে যতই দেই সব তো প্রোটিন চলে যাচ্ছে, তুমি তো প্রোটিন রাখতে পারো না, তার মানে প্রোটিন লস। তখন সে কি করে, ওই যে লাইপোপ্রোটিন ওগুলো লিপিড সিনথেসিস বাড়ায় দেয়, এই জন্য হাইপার লিপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরোমিয়া হয়। তো এই জন্য আমাদেরকে অনেক সময় আমরা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদেরকে এই জন্য ডিসলিপিডেমিয়া থাকে বলে আমরা স্টেটিন দেই, তাদেরকে ডায়েটারি ফ্যাটি ফুড আমরা রেস্ট্রিকশন করতে বলি। এখন ইডিমা এক্ষেত্রে আমাদের কি দিতে হবে? এক্ষেত্রে আমরা সাধারণত যখন আমরা নেফ্রোটিক সিনড্রোমের জন্য পাবো তখন আমাদের লুপ ডায়োটিক্স দেই এবং সাথে কম্বিনেশন দেই, সাধারণত স্পাইরোল্যাক্টোন। এই ক্ষেত্রে আমরা ফুসিড প্লাস দিব, কারণ এই ক্ষেত্রে আমরা লুপ ডায়োটিক্স তো এটা একটু শক্তিশালী ডায়োটিক্স, তার সাথে আরো শক্তি বৃদ্ধি করি, সাথে আমরা স্পাইরোল্যাক্টোন দিই। দুইটা ইফেক্ট হয় একসাথে, ইডিমা কমে বেশি, 2 নম্বরে যে ইলেকট্রোলাইট হাইপোক্যালেমিয়াটা কম হয়। সাধারণত 40 মিলিগ্রাম থেকে শুরু করে 250 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় স্পাইরোল্যাক্টোনটা। হ্যাঁ, আর আমরা ওরালও দিতে পারি, আইভিও দেওয়া যেতে পারে। আর মনে রাখবেন যদি পেশেন্টের দেখেন যে ইডিমা অ্যাসাইটিস আছে, কারণ আপনি যখন মনে করবেন যে অ্যাসাইটিস মানে কি, আপনার হচ্ছে পানি, পেটে পানি আসছে, তার মানে জিআই ট্র্যাক্ট কনজেস্টেড, জিআই ট্র্যাক্টের মধ্যে পানি আছে, আপনার স্টমাকের মধ্যে কনজেশন হয়ে গেছে, ইন্টেস্টাইনে কনজেশন হয়ে গেছে, তাহলে এখানে কি হবে? এখানে আপনি যে খাবার মুখে যে ওষুধটা নিবেন সেটা ভালোভাবে অ্যাবজর্পশন হবে না। সুতরাং যদি ম্যাসিভ ইডিমা থাকে, অ্যাসাইটিস থাকে, তো সে সমস্ত ক্ষেত্রে বেশি ইডিমা থাকলে অবশ্যই আপনাকে ইনজেক্টেবল ফর্মে প্রথমে ইনিশিয়ালি আপনাকে ডায়োটিক্স দিতে হবে। না হলে তো আপনি যখন ওরাল ফর্মে দিচ্ছেন তার তো অ্যাবজর্পশনই হচ্ছে না, যে কারণে আপনি ভালো অ্যাসপেক্ট পাবেন না, যে অ্যাবজর্পশন ওরাল ড্রাগ ইজ ইম্পেয়ার্ড ডিউ টু গাট ইডিমা। এই জন্য আমাদের কি করতে হয়, প্রথমে ইনিশিয়ালি ইনজেক্টেবল ফর্মে দিলে ভালো। আর যখন রিফ্রেক্টরি হয় তখন অনেক সময় আমরা এই যে ফুসেমাইড দেই, ফুসেমাইডের সাথে অ্যালবুমিন দিয়ে তারপরে সেটার মধ্যে আমরা ড্রিপে দেই। হ্যাঁ, অ্যালবুমিন আর এবং ফুসেমাইড একসাথে দেওয়া হয়, এটা থেকে বলা হয় যে রিফ্রেক্টরি কেসে দেওয়া হয়। রিডাকশন এখন দেখতে তো আমরা তো পানি কমাইলাম, তো প্রোটিনিউরিয়া কিভাবে কমাবো? এখানে প্রোটিনিউরিয়া কমানোর জন্য নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদেরকে আমাদের এসি ইনহিবিটর বা এআরবি দিতে হয়। যেটা মনে রাখবে সবসময়, নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট নর্মোটেনসিভ থাকলেও, যে সমস্ত পেশেন্ট নর্মোটেনসিভ বাট হ্যাভিং প্রোটিনিউরিয়া, ইউ হ্যাভ টু গিভ এসি ইনহিবিটর এআরবি। হ্যাঁ, এআরবি ইফ পেশেন্ট ইজ নর্মোটেনসিভ, এটা মনে রাখতে হবে সবসময়। নর্মোটেনসিভ থাকার পরও এসি ইনহিবিটর এবং এআরবি, এই জন্য আমাদেরকে এসি ইনহিবিটর আমাদের রেনাল কজের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ ড্রাগ। তাহলে সাধারণত আমরা শুরু করব এসি ইনহিবিটর অথবা এআরবি এবং টাইট্রেট করব, ফুল ডোজে যাওয়ার চেষ্টা করব। এবং সাধারণত আমরা জানেন যে আপনারা সাধারণত জানেন যে আমরা এসি ইনহিবিটর কিন্তু রাতে শুরু করতে হয়। যেগুলো ভ্যাসোডাইলেটেশন করে যে সমস্ত ড্রাগ, এর একটা সাইড অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পোর্টিকুলার হাইপোটেনশন হয়, এই জন্য মাথা ঘোরায়। এই জন্য আমরা কি করি, এই ওষুধগুলো রাতে বেড টাইমে শুরু করি, যাতে ওই এফেক্টটা কমায়, ভার্টাইগো এবং পোর্টিকুলার হাইপোটেনশন ইফেক্টটা যাতে কম হয়। এবং আমাদের পেশেন্টকে এটা কি করে, এটা সাধারণত দেখা গেছে যে 50% প্রতি 8 উইকস এর মধ্যে, 2 মাসের মধ্যে দেখা যায় যে 50% প্রোটিউরিয়া কমায় দেয়। আর হাইপারটেনশনও যদি থাকে আমাদের পেশেন্ট, এই যে পেশেন্টের সাধারণত ইয়েতে থাকে না, কিছু কিছু ডিজিজ অবশ্য আছে, থাকে ফোকাল সেগমেন্টাল হইলে বা অন্যান্য ইয়েতে আপনার নেফ্রোটিক সিনড্রোমে ইউজুয়ালি হাইপারটেনশন থাকে না, কিন্তু হাইপারটেনশন থাকতে পারে। যদি হাইপারটেনশন থাকে সেই ক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ কি, চয়েস অফ ড্রাগ হচ্ছে হলো এসি ইনহিবিটর অথবা এআরবি। আর মনে রাখবেন যদি পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকে আর সাথে যদি হাইপারটেনশন থাকে, তা সেই ক্ষেত্রে আমাদের একটু আরো মানে 125 বা কেউ বলে 125/75 এই টার্গেট রাখতে হয় বিপি। যাই হোক, স্টেরয়েড আমাদের তারপরে মেন ড্রাগ কি, তাই নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে ম্যাক্সিমাম নেফ্রোটিক সিনড্রোম, সব না, যেমন মিনিমাম চেঞ্জ, তারপরে আপনার হচ্ছে মিনিমাম চেঞ্জ, মেমব্রেনাস, আইজি নেফ্রোপ্যাথি, অনেকগুলোতেই ইমিউনোসাপ্রেস থেরাপি হিসাবে আমাদের চয়েস অফ ড্রাগ থাকে প্রেডনিসোলন। এবং এটা প্রেডনিসোলন কাজ না করলে তখন আমরা দিল সাইক্লোফসফামাইড। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি। তাহলে সাধারণত আমাদের স্টার্ট করতে প্রেডনিসোলন একটু হাই ডোজে দিতে হয়, এটা 1 মিলিগ্রাম টু 2 মিলিগ্রাম বা 1.5 মিলিগ্রাম হিসেবে দিতে হয়। আমরা সাধারণত 60 দেই, 60 দিয়ে 6 উইকস দেই, তারপরে আস্তে আস্তে আপনাকে টেপার করতে হবে। 6 উইক ফুল ডোজে দেওয়ার পরে আস্তে আস্তে টেপারের কতগুলো ক্রাইটেরিয়া আছে, রিমিশন ক্রাইটেরিয়া, আপনার প্রোটিনুরিয়া কতখানি কমলে, এগুলো আমি বললাম না, এগুলো বলতে গেলে অনেক বড় লেকচার হয়ে যাবে।
তাহলে আমরা এভাবে সাধারণত 6 উইক দেই, তারপরে 5 করে কমানো শুরু করি। হ্যাঁ, অথবা 10 করে কমানো শুরু করি। প্রথমে 10 করে কমাবো, কমাতে কমাতে আমরা যখন আমরা 30-এ চলে গেলাম, যখন আমরা ডেটটা দিলাম, ওইভাবে আস্তে আস্তে কমাইতে থাকি। যখন আপনার একদম চলে যাবে এই পেশেন্টটা, যখন আপনার 20 বা 30-এ যাবে, যখন 20-এ যাবে, তখন আমরা কি করব, এভাবে আমরা পার উইকলি আমরা সাধারণত 20 মিলিগ্রাম করে আপনি বা 10 মিলিগ্রাম করে আপনি কমাবেন। আস্তে 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 কমানোর পর যখন 20 মিলিগ্রাম স্টেরয়েড আসবে, তখন আমাদের কতগুলো রেজিম আছে, এগুলো তো আপনার মুখস্থ করতে হবে না। এটা আপনার, আমরা তো ওইভাবে না, আমরা সাধারণত 5 5 করে পরে কমাই। সাধারণত 5 মাস 5 5, যখন 20-এ আসবে, 20-এর আগে আপনি 10 করে কমাইতে পারবেন। যখন আপনার 20 পর্যন্ত আসবে 20-এ, তখন আপনাকে 10 করে কমাতে পারবেন। এটা হচ্ছে কথা। এই 10 করে 10-এ, সরি, 20-এ আসার আগ পর্যন্ত আমরা করব কত, 10 করে পার উইক কমাতে পারবো। আর যদি দেখা যায় যে 20 আসলো, যখন প্রেডনিসোলন টোটাল ডোজ হবে 20, তখন আমাদের 5 5 করে 2 সপ্তাহ করে কমাতে হবে। যখন আপনি প্রেডনিসোলন 5 মিলিগ্রামে চলে আসবেন, তখন আপনি 2টা ডোজে দিবেন। একদিন দিবেন 5, পরের দিন দিবে 2.5, এভাবে করে 14 দিন দিবেন। তারপর 14 দিন পরে 5 মিলিগ্রাম হাফ করে দিবেন 14 দিন। তারপরে 5 মিলিগ্রাম থেকে কমায় 2.5 মিলিগ্রাম, অর্থাৎ মানে হাফ করে আরো 14 দিন দিবেন, তারপরে বন্ধ করতে হবে। তাহলে প্রথমে আপনি ফুল ডোজে 20 পর্যন্ত দিবেন। যখন 20 পর্যন্ত থাকবে, তখন আপনি 10 মিলিগ্রাম করে পার উইকে কমায় নিয়ে আসবেন। যখন আপনার প্রেডনিসোলন টোটাল ডোজটা 20 হবে, তখন আমরা কি করব, তখন আমরা প্রতি সপ্তাহে 5 মিলিগ্রাম করে কমাবো। হ্যাঁ, আর যখন দেখবে যে এইভাবে কমাইতে কমাইতে যখন আমরা 5 মিলিগ্রাম ডোজে আসবো, তখন আমরা কি করব, তখন আমরা অল্টারনেটিভ দিতে দিব। একদিন দিব 5, আরেকদিন দিব 2.5, এইভাবে 14 দিন দিব। তারপরে বাকি পরে 14 দিন শুধু একটা করে দিব হচ্ছে 5 মিলিগ্রাম। তারপরে 14 দিন অর্ধেক করে 2.5 মিলিগ্রাম, তারপরে বন্ধ করে দিব। তো কখনো কখনো দেখা যায় যে পেশেন্টেরকে, আমি আগে বলছি যে ভেনাস থ্রম্বোসিস একটা ওয়ান অফ দ্য কমপ্লিকেশন, ইনফেকশন এবং ভেনাস থ্রম্বোসিস একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোমের খুব গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন। এই জন্য নেফ্রোটিক ধুমধাম করে পালমোনারি এম্বোলিজম হয়ে কিন্তু মারা যেতে পারে। ঠিক আছে, এর জন্য আমাদের অনেক সময় দেখা যায় যে এই সমস্ত পেশেন্টকে আমাদের প্রোফাইলেকটিক ওয়ারফারিন বা হ্যাপারিন আমাদেরকে দিতে হয়, লমরি করে হ্যাপারিন, যেটা ক্ল্যাক্সেন আমরা দেই। এগুলো কতগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো আমি বলবো না। প্রোটিনিউরিয়া যদি ম্যাসিভ থাকে, বডি মাস বেশি থাকে, এই কতগুলো থাকলে আমরা এগুলো সাধারণত দেই। আরেকটা হচ্ছে যে আমরা এই সাধারণত অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি যে প্রেডনিসোলন কাজ করে না, তখন আমরা কি দিই, সাইক্লোফসফামাইড দেই। তো যাই হোক, সাইক্লোফসফামাইড নিয়ে আর আমি এখানে ডিটেলস আলাপ করব না। এটা যদি অ্যাসিলি পড়াই তাহলে আলাপ করবো। সাইক্লোফসফামাইড আপনার যখন কথাটা আসবে, অ্যাসিলির সাথে পালস থেরাপি আসলে সাইক্লোফসফামাইডের কথা আছে, যেমন দু একটা কথা আপনাকে সারা জীবনই জানতে হবে। কারণ আপনি ভবিষ্যতে এখান থেকে যাবেন, অন্য কোথাও গিয়ে আপনি অনারি করবেন, তখন আপনাকে কিন্তু সারা টুকটাক কথা জিজ্ঞেস করবে। হ্যাঁ, আপনি এ থেকে যখনই চলে যাবেন কোথাও অনারি করতে, তখন বা কোথাও আপনি গেলেন, বড় কোনো স্যারদের সাথে বললেন, হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনি হয়তো ক্লিনিকে চাকরি করতেছেন, এই সাইক্লোফসফামাইডের কি কমপ্লিকেশন হয়, তুমি কাউন্সিলিং করো। তো তখন আপনি যদি না জানেন, তাহলে এটা আপনার জন্য লজ্জাস্কর হবে এবং ইনস্টিটিউশনের জন্য লজ্জাস্কর, এবং আমাদের তখন রেসপন্সিবিলিটি কম হবে যে কেন আমরা এগুলো আপনাদেরকে পড়াইলাম না। তো জানেন সাইটোটক্সিস অবশ্যই লিউকোপেনিয়া করে, এই জন্য ইনফেকশন, ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন থাকে। গোনাডাল টক্সিসিটি করে, এই জন্য সবসময় অবিবাহিত লোকদের, অবিবাহিত মেয়েদেরকে আমরা সাধারণত সাইক্লোফসফামাইড দেই না। আরেকটা জিনিস করতে হয়, যদি দিতে হয় তাহলে কি করতে হবে, তাকে এই জন্য তাকে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, তার ওভাম প্রিজার্ভ করতে হবে। আপনি যদি কাউকে সাইক্লোফসফামাইড দিয়ে দিচ্ছেন, একটা অবিবাহিত মেয়েকে, বা তার ফ্যামিলি কমপ্লিট হয় নাই, আর সে যদি ভবিষ্যতে আপনার প্রতি তাকে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিলিং করে যদি না দেন, এখন যে দিন আসছে যদি কেস করে, তাহলে আপনার তো রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যেতে পারে, এবং মোটা অঙ্কের টাকা আপনার ক্ষতিপূরণ হইতে পারে। সারাজীবন প্র্যাকটিস যা করবেন তা ওইখানে ওই কিস্তিতে শোধ করতে করতে ওই চলে যাবে। এছাড়া গোয়েটাইতে বলে গোনাডাল টক্সিসিটি, হেমোরেজিক সিস্টাইটিস হয় যখন আইবি দেওয়া হয়। এটার জন্য আমরা ম্যাসনা দেই এবং আইবি হাইড্রেট করি। যাই হোক, টুকটাক এত কিছু বলবো না, এগুলো তো বলেই দিলাম। ডায়োটিক ইউজ করি, স্টেটিন ইউজ করি। আমরা এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোমে যে সব দাগ ইউজ করি, ডায়োটিক দুইটাতে ইউজ করা হয়, স্টেটিন ইউজ করে নেফ্রোটিকে। অ্যান্টি হাইপারটেনসিভ তো আমরা সাধারণত ইউজ করি। এজিএন হইলে আমরা করবো না। হ্যাঁ, আমরা সাধারণত এসি ইনহিবিটর আরবি দিব না। স্টেরয়েড তো দেওয়া যাচ্ছে, মিথাইল পেডনিসোলন বা আমরা দেই সোলুপেড নামে, আপনারা তো অলরেডি অনেক হয়তো দিয়ে ফেলছেন। সাইক্লোফসফামাইড এন্ডোক্সেন নামে পাওয়া যায়, এটা ইনজেক্টেবল আছে, ওরাল আছে। অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম দেয়। যখনই আপনি পেশেন্টকে স্টেরয়েড দিবেন, এটা ভুলে গেছি,
অবশ্যই তাকে লং টার্ম স্টেরয়েড দিয়ে তাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে টু প্রিভেন্ট অস্টিওপোরোসিস। এখন একই জিনিস আমরা বারবার দেখাচ্ছি, একটা পেশেন্ট আপনার কাছে আসলো, এজিএন এর পেশেন্টটা, আপনি তাকে কিরকম ভাবে মানে আপনি যদি অর্ডারটা যদি আপনার যেটা ট্রিটমেন্ট শিটে লেখেন তাহলে কিভাবে লিখবেন, এজিএন বেড রেস্ট দিলাম আমি রোগী, কারণ বেড রেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বেড রেস্ট হলে কি হয় সারা জিজ্ঞেস করে, বেড রেস্ট হলে কি হয় রেনাল পারফিউশন বাড়ে, যখন শুয়ে থাকে তখন রেনাল পারফিউশন বাড়ে, ডায়রোসিস বেশি হয়, এই জন্য কিন্তু এইখানে বেড রেস্ট আর মানে গদ বাঁধা বেড রেস্টের মধ্যে পার্থক্য আছে। প্রোটিন রেস্ট্রিক্টেড করব, ফ্লুইড রেস্ট্রিক্টেড করব, সল্ট রেস্ট্রিক্টেড করব, নো অ্যাডেড সল্ট থাকবে, ডায়োটিক্স দিব, ফুসেমাইড আমরা দিব, এখানে অবশ্যই আমরা দিব না, বললাম না প্লাসটা দিব না, অনলি ফুসেমাইড দিব। ভেরি সিভিয়ার ক্ষেত্রে আমরা লেসিক্স ইনজেক্টেবল ফর্মে দিব। 1 এম্পল আমরা সাধারণত লেসিক্স যদি দেই 1 এম্পল দেই মর্নিং এ আর 1 এম্পল দেই হচ্ছে ইভিনিং এ, কারণ রাতে দেয় না, কারণ ডায়ালিসিস করে রোগী তখন বাথরুমে যাইতে যাইতে জান শেষ হয়ে যাবে। যেন একটা দেই সকাল 8টায় লেখা হচ্ছে আগে সুন্দর করে, একটা দিয়ে সকাল 4টা, বিকাল 4টা, এটা কিন্তু এখন আমি দেখি না কাউকে লিখতে। এরপর অ্যান্টি হাইপারটেনশন যদি থাকে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এজিএনএ তো থাকবেই, সুতরাং আমরা সেখানে আমাদের চয়েস অফ ড্রাগ অ্যামলোডিপিন আছে, বিসপোলোর আছে, লেবেটালোর আছে, ঠিক আছে। একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দেই সাধারণত, যেহেতু একটা কিছু না কিছু শর্ত এগুলো থাকে, সেক্ষেত্রে আপনি এজিথ্রোমাইসিন, সিপ্রোক্সিম, মক্সিফ্লক্সাসিন, এমনকি কম দামের মধ্যে পেনভি, এগুলো যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন যেটা স্ট্রেপ্টোকক্কাল এগেন্সে কাজ করবে। এছাড়া অ্যান্টি আলসারিন দিতে পারেন। আর আলসারে আপনার আগে যা বললাম মনিটর রাখবেন, যে ইউরিনারি আউটপুট, ওয়েট চার্ট, বিপি চার্ট, হিট কোয়াগুলেশন চার্ট, এগুলো করতে হয় এবং রুগীকে বলে দিতে হবে বা রুগীর লোককে বলতে দিতে হবে, না বলেন তো আপনার মাথায় রাখতে হবে যে হেডেক, কনভালশন, অথবা শর্টনেস অফ ব্রেথ, অলিগোরিয়া, হ্যাঁ, লাং অস্কালটেশন করতে হবে, ক্রেপস আছে কিনা। আর দেখা গেল যে রুগী আপনার লেজিয়ান আসছিল, কালকে পাইছিলেন কি ছিলাম কেটিন 1.5, পরের দিন আসলো 2, তারপরের দিন আসলো কত 2.5, রুগী দেখছেন যে প্রস্রাব আপনি জমাচ্ছেন, অলিগোরিয়া হচ্ছে না, সাধারণত 100-300 ml বা 400 ml এরকম হচ্ছে, তাহলে আপনি মনে করবেন কি এই পেশেন্ট আরপিজিএন ডেভেলপ করছে, তখন আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমরা কি দিব, যে আমরা মিথাইল পেডনিসোলন দিব, সলুপেট, যেটা সলুপেট হিসাবে আমরা এই যে 100 ml, আপনারা জানেন নর্মাল স্যালাইনের মধ্যে নিয়ে আমরা 30 ড্রপস বা যেভাবে দেন 3 দিনের জন্য দেন। মিথাইল পেডনিসোলন আপনি যখন 3 দিন দিবেন, ফলোড বাই কি দিতে হবে, ফলোড বাই কিন্তু আপনাকে কোয়ার্টান বা কর্টিকোস্টেরয়েড দিতে হবে, আস্তে আস্তে ট্যাপার করে নিয়ে আসতে হবে। এখন আসেন নেফ্রোটিক সিনড্রোমের জন্য কি একই কথা, বেড রেস্ট, হাই প্রোটিন ডায়েট দিতে হয়, এখানে সল্ট ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয়, সল্ট রেস্ট্রিকশন করতে হয়। ডায়ালিসিস ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দুইটার কম্বিনেশন দেই, ফুসিড প্লাস দেই, ফুসেমাইড এবং স্পাইরোলেক্টনের কম্বিনেশন দেই। আর বেশি ভেরি সিভিয়ার থাকলে আমি আগেই বলছি, যখন ইডিমা বেশি থাকে দূরে নিতে হবে, তার জিআই ট্র্যাক্ট ইডিমা আছে, যেন রুগীরা কিন্তু বলে ইডিমা, বলে যে আমি খাইতে পারি না, আমি খেতে পারি না, রুগীর কিন্তু পা ফুলানোর সমস্যা নাই, তার সমস্যা সে খেতে পাচ্ছে না, কারণ তার তো এখানে জিআই ট্র্যাক্ট ইডিমা হয়ে আছে, যেন তার অ্যানোরেক্সিয়া ডেভেলপ করছে। এন্টিলিপিড দেই আমরা, অ্যাটোরভাস্টেটিন দেই। আর অ্যান্টিপ্রোটিনিউরিক ওই যে এসি ইনহিবিটর দিতে হবে, যে কোনো লোসার্টান, পটাশিয়াম, ভালসার্টান, লেমিপিল, যেটাই দেন না কেন, হ্যাঁ, তার মানে দেখেন একটা অ্যান্টিলিপিড দিলাম, একটা অ্যান্টিপ্রোটিনিউরিক দিলাম, একটা ডায়োটিক্স দিলাম, 3টা ওষুধ আমরা অলরেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যান্টি আলসারেন্ট তো আসলে আমরা দিয়ে দিই, আমাদের দেশের প্রেক্ষাপটে দিয়ে দেওয়া হয়। এছাড়া তারপরে আপনি যখন এর পরবর্তীতে আপনি স্টেরয়েড দিবেন কি দিবেন না, এটা নির্ভর করবে আপনার কনসালটেন্ট বা কনসালটেন্টের সাথে কনসাল্ট করে নেবেন। অনেক ক্ষেত্রে আমরা নেফ্রোলজিতে কনসালটেশন নেই, নেফ্রোদের, কারণ তারা ওই যে বায়োপসি করে, তারা প্রথমে এক্সক্লুড করে কি দেখবেন, আপনাদের তো কল দেওয়া হয়, কলগুলো তারা দেখেন যে প্রথমে এই পরীক্ষা করো, ইনফেকশন এক্সক্লুড করো, ওইটা এক্সক্লুড আছে কিনা, সব পরীক্ষা দিয়া যখন দেখবে তারা সবকিছু ভালো, তখন যদি বাচ্চা হয় তাহলে আমরা কি করি স্টেরয়েড শুরু দিই, বড় হইলে আমরা অনেক সময় কি করি বায়োপসি করি, বায়োপসি করে ডায়াগনোসিস কনফার্ম করি। তো তখন ওই যে ওই অনুসারে আমরা যেভাবে প্রথমে শুরু করলাম, তারপর আস্তে আস্তে যে কমায় ট্যাপার করে নিয়ে আসলাম। আর যখনই আপনি স্টেরয়েড দিবেন তখন অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবেন, হ্যাঁ, কারণ আপনি ক্যালসিয়াম দিবেন, এই যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো দিতে হবে। এখন আসেন আমাদের দুইটা রেনাল কজ চলে গেল, বাকি থাকলো হচ্ছে আমাদের হার্ট ফেলোর এবং সিএনএ, হার্ট ফেলোর কজ, আর হচ্ছে হলো আপনার হচ্ছে সিএলডি, ইডিমার যে 4টা বড় কজ আমরা যেগুলো আমরা সাধারণত পাই ওয়ার্ডে। আমরা হার্ট ফেলিওরের ডায়াগনস্টিক অ্যালগোরিদমটা কি, হার্ট ফেলিওর একটা আপনার জানি রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর বলতে কি বললাম, তার প্রিভিয়াস হার্টের ডিজিজ আছে, তার এমআই হয়েছিল, তার আইএসডি হিস্ট্রি আছে, তার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, দিজ আর দ্য অল রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ফেলিওর। পেশেন্ট সিমটম আর সাইন আছে, তো আগেই বলছি যে ব্রেথলেসনেস থাকে, জিএপিপি রেস থাকে, লাংস আপনি ফিচার পাইছেন, ক্রেপস পাইছেন,
মারমার পাইছেন, জেবিবি রেস পাইছেন, টেন্ডার হেপাটোমেগালি পাইছেন, এবং অ্যাবনর্মাল ইসিজি বা চেস্ট এক্সরে পেয়ে গেছেন, তখন আমরা আইডিয়ালি আমাদের পো বিএনপি করা বা বিএনপি করা উচিত। তো আমরা সাধারণত পো বিএনপি গুলো দামি পরীক্ষা তো অনেক সময় করতে পারি না, আমাদের রুগীর সিসি করতে পারি না। তো যদি পারলে এক ক্যাপাবল পেশেন্ট হলে দিবেন, নাহলে আপনার সরাসরি পরের ধাপে চলে যাবেন। আমি তো আপনাকে আগেই বলছি, একটা পেশেন্টের হার্ট ফেলিওর আছে কি না এটা ক্লিনিক্যালের পাশাপাশি এক্সরে দেখলে আপনি বুঝতে পারবেন, ইসিজি দেখলে বুঝতে পারবেন যে তার যে পেশেন্টের হার্ট ফেলিওর আছে কিনা, এটা আমার ধারণা করা যায়। বুঝতে যে পারবেন এমন কোনো কথা না, নর্মাল যে এক্সক্লুড করবে না, কিন্তু আপনি অনেক সময় পজিটিভ ফাইন্ডিং পেয়ে যাবেন। তাহলে পেশেন্টের যদি হার্ট ফেলিওর স্ট্রংলি মানে সাসপেক্টেড হয়, কিরকম হিস্ট্রিতে বোঝা গেল যে বেবি রাইজ আছে, লাংসে আপনি ক্রেপস পাচ্ছেন, তাহলে কি আর আপনি আর এক্সরে করে বা ইসিতে আইএসডি এর ফিচার পাইছেন অথবা এক্সরে কার্ডিওমেগালি পাইছেন, তাহলে আপনার কি আর সন্দেহ আছে এটা হার্ট ফেলিওর? তাহলে ইট হার্ট ফেলিওর ইজ স্ট্রংলি সাসপেক্টেড। হ্যাঁ, অথবা যদি আপনার দেখা যাচ্ছে যে আপনি ইপো বিএনপি এগুলো করতে পারতেছেন না, তখন আপনি ইকো তো করতে পারবেন। তো ইকো করতে পারলে অ্যাবনর্মাল ফাইন্ডিং বলবে, এবং ইকোর উপর ভিত্তি করে আপনারা দেখবেন যে ইকোতে আমরা একটা জিনিস দেখি, একটা এটিওলজি দেখি আর একটা হার্ট ফেলিওর ইজেকশন ফ্র্যাকশন দেখি, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন কত। এটা 40 নিচে থাকলে হচ্ছে রিডিউসড, 40 থেকে 50 মাঝখানে হলে মাইল্ডলি রিডিউস, আর 50 উপরে হলে প্রিজার্ভ। তাহলে হার্ট ফেলিওর 3 রকম হইতে পারে, একটা হচ্ছে রিডিউস ইয়া থাকে, আপনার ইজেকশন ফ্র্যাকশন থাকে, আর একটা হলো মাইল্ড রিডিউস থাকে, একটা হলো প্রিজার্ভ থাকে। তার ইজেকশন ফ্র্যাকশন ভালো, আপনি দেখলেন যে আরে বাবা আমার কাছে মনে হচ্ছে হার্ট ফেলিওর না, রোগীর শ্বাসকষ্ট আছে, যে বেবি রেস দেখতেছি, লাংসে আমি কেপস পাচ্ছি, অথচ ব্যাটা ইকো করে নর্মাল দিয়ে দিল, আসলে ব্যাটা তো ভুল করে নাই। কারণ কি? কারণ তার তো প্রিজার্ভ হার্ট ফেলিওর। আগে একটা সময় এটা আমরা বলতাম না, এখন এটা প্রিজার্ভ হার্ট ফেলিওর, প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশনকেও হার্ট ফেলিওরকে একটা ক্লাসিফিকেশন ধরা হয়েছে। আর যদি এগুলো সব ভালো থাকে তাহলে এটা আপনার হার্ট ফেলিওর ইজ আনলাইকলি। এখন দেখেন ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর, আমরা অ্যাকুইট হার্ট ফেলিওর যেটা আপনার ইনভেরিয়েবলি হাসপাতালে পান, প্রতি ওয়ার্ডে একটা করে আপনার হার্ট ফেলিওর রোগী কিন্তু আপনার ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগী আপনার কাছে আসে। তাহলে ফার্স্ট এক্সক্লুড করতে হবে এমআই, সেকেন্ড এক্সক্লুড করতে হবে হচ্ছে কার্ডিওজেনিক শর্ত, অর্থাৎ তার এমআই আছে কিনা ইসিজি দেখতে হবে। আপনার যদি সন্দেহ ইসিজিতে এমআই, আপনি কি টপোনিনাই করতে দিবেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনার কার্ডিওজেনিক, এই রোগীটা কার্ডিওজেনিক শকে আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। বিপি দেখেন একটা পেশেন্ট ইডিমা আছে, বিপি নাই, পালস নাই, তার মানে কি কার্ডিওজেনিক শকে চলে গেছে। তো এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এগুলোকে এক্সক্লুড করে দেবে, কারণ এমআই থাকলে আমার অন্যরকম ম্যানেজমেন্ট করতে হবে। এখন আর আর যদি কার্ডিওজেনিক শক থাকে তাহলে সেখানে আমার ম্যানেজমেন্ট অন্যরকম, সেখানে আমাদের কনভেনশনাল হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টে চলে যাবে না, তখন আমাদের ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে। আর হার্ট ফেলিওর থাকলে তখন আমরা যে ইনডাইরেক্ট অ্যাকশনের মতো কাজ করবো। তো সেখানে যেখানে ডাইরেক্ট অ্যাকশন, সেখানে তো মানববন্ধন করে চলবে না, সেখানে মারামারি করতে হবে, ভাঙচুর করতে হবে। তো এমআই, কার্ডিওজেনিক শক, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ডাইরেক্ট অ্যাকশনের রোগী, সেখানে আপনি মানববন্ধন করলেন, স্মারকলিপি দিলেন, মিছিল করলেন, হবে না, সেখানে একদম সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে চলে যেতে হবে। এই জন্য যখনই আমি পেশেন্টকে অ্যাকুইট হার্ট ফেলিওর এক্সক্লুড করা যখন ম্যানেজ করব, তার আগে চিন্তা করবো আচ্ছা এটা কার্ডিওজেনিক শকে আছে কিনা রোগীটা, এই পেশেন্টটাকে হচ্ছে কি আমার এমআই কিনা। কারণ ওইটা যদি আপনি ইমিডিয়েট ম্যানেজ না করেন, আপনাকে ম্যানেজ করতে হবে, সাথে মনিটর করতে হবে, এই দুটো যদি না করেন রোগী তো মরে যাবে। ঠিক আছে, তাহলে ডায়েট হচ্ছে সল্ট রেস্ট্রিক্টেড, একই কথা, পোপটপ পজিশন দেই, আমরা অক্সিজেন ইনহেলেশন দেই। অক্সিজেন ইনহেলেশন দিয়ে আমরা সাধারণত রোগী সাইনোসিস থাকলে, এখন তো পালস অক্সিমিটার আছে আমাদের চিকিৎসায় খুব, আর যদি পেশেন্টদের দেখেন কর পালমোনারি আছে, তো সেই ক্ষেত্রে আবার আপনাকে লো ফ্লো দিবেন, নাহলে হাই ফ্লো দিবেন। নেবুলাইজেশন, অনেক সময় নেবুলাইজেশন করি, দেখা যাচ্ছে যদিও হার্ট ফেলিওরে নেবুলাইজেশন নিয়ে কন্ট্রোভার্সি আছে, তারপরে দেখা যায় যে একটু দিয়া থাকে, কনজেশন থাকে, তো অনেক সময় দেখা যায় ব্রঙ্কোস্পাজম হয়, এটা রিলিফ করলে পেশেন্ট একটু রিলিফ পায়, কিন্তু এটা তার ইয়ে না, খুব যে হামারি লাভ তো মানুষ নেবুলাইজ করি। খুব গুরুত্বপূর্ণ কি, হার্টে কেন শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে পালমোনারি কনজেশন হচ্ছে। হার্ট ফেলিওর শ্বাসকষ্টের একটা অন্যতম কারণ হচ্ছে পালমোনারি কনজেশন। আপনি তুলার মতো, হার্টটা হচ্ছে তুলার মতো, কিন্তু হার্ট ফেলিওরের কারণে এটা হচ্ছে পানির মতো। তুলা যখন কি থাকে, পাতলা থাকে না, যখন এটা আপনি পানির মধ্যে ভিজাবেন এটা কি হবে, ভারী হয়ে যাবে। তাহলে হার্ট ফেলিওর কি হচ্ছে, লাংসটা ভারী হয়ে গেছে, এই জন্য আপনার দুর্বল হাত, লাংসটা ভারী, এর মধ্যে আপনি শ্বাসকষ্ট হচ্ছে, তাই লাংটাকে হালকা করতে হবে, পানি কমাইতে হবে। তো পানি কমানোর কারণ ওষুধ কি, সেই ওষুধটা হচ্ছে ডায়োটিক্স। এই জন্য হার্ট ফেলিওরের জন্য ম্যাজিক ড্রাগ হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে ডায়োটিক্স, ডায়োটিক্স, ডায়োটিক্স। এই জন্য যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট রোগী আপনার কাছে মনে হয় যে এটা হার্ট ফেলিওর হইতে পারে, সিওপিডি হইতে পারে, বুঝতে পারতেছে না, তখন রোগীর বিপি যদি ভালো থাকে আপনি একটা এক টেম্পো লেসিক্স দিয়ে দিবেন, দেখবেন যে রোগীর হার্ট অনেকটাই, যদি হার্ট ফেলিওর হয় তার শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। রোগী দেখবেন যে আপনার ওই সকাল আর বিকালের মধ্যে অনেক পার্থক্য থাকবে। যাক, তাহলে আমার হার্ট ফেলিওর ক্ষেত্রে আমাদের চয়েস, যদি যখন অ্যাকুইট হার্ট ফেলিওর হইলে আমাদের চয়েস অফ
ড্রাগ হচ্ছে লেসিক্স দিব, আমরা কি দিব, ইনজেক্টেবল ফর্মে দিব, 1 to 2 অ্যাম্পুল আইভি স্টেট দিব ডিপেন্ডিং অন বিপি, এবং এরপর একটা মর্নিং একটা ইভিনিং এ রাখি আমরা। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, ডিপেন্ডিং অফ বিপির উপর নির্ভর করে, লাংসে কিরকম ক্যাপস আছে পেশেন্টের, এগুলোর উপর নির্ভর করে। আর ইন অ্যাকুইট এলভিএফ কে আমরা 60 মানে 8 অ্যাম্পুল পর্যন্ত আপনার দেওয়া যায়, 160 মিলিগ্রাম পর্যন্ত আপনার লেসিক দেওয়া যেতে পারে। আর যখন ডিসচার্জ করবো, ইনিশিয়ালি আমরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতে তার যদি বেশি থাকে তো আমরা ইনজেক্টেবল ফর্মে দেওয়ার চেষ্টা করব। আর ডিসচার্জের সময় বা পেশেন্ট স্টেবল হইলে তখন আমরা ওই যে ফুসিড প্লাসে চলে যাব। হার্ট ফেলিউরের জন্য কিন্তু ডায়াবেটিক্স এর মধ্যে মিনারোকর্টিকয়েড যেটা স্পাইরোলেক্টন, এটা কিন্তু সবচাইতে স্পেসিফিক, সেটা সবচাইতে ভালো কাজ করে, সেটা কারণ সেটাই তো হার্ট ফেলিউরের যে ভিসিয়াস সাইকেলটা আছে সেটাকে কি করে, সে অল্টার করে। তো আমরা সাধারণত ফুসিড প্লাস দিয়ে দিই একসাথে, ফুসিড এবং ফুসেমাইড এবং স্পাইরোলেক্টন দিয়ে যায়। অথবা আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র স্পাইরোলেক্টন দিব, সেটাও আপনি দিতে পারেন, স্পাইরোকার্ড নামে পাওয়া যায়, সেগুলো আপনি দিতে পারেন। এটা ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটির উপর আমরা কোনটা চয়েস করব সেটা আমরা দিব। এসি ইনহিবিটর খুব গুরুত্বপূর্ণ ডায়াগ, অবশ্যই হার্ট ফেলিউরের জন্য একটা এসি ইনহিবিটর খুব, মানে এটা পিলোড এবং আফটার লোড কমায়। এটা আপনি ভাবে দিতে পারেন, রেমিপিল দিতে পারেন, রিপিল দিতে পারেন। এটা আপনার হাইপারটেনশন থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে, মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা হাইপারটেনশনের জন্য এসি ইনহিবিটর দেই নাই, আমরা এসি ইনহিবিটর দিছি টু ডিক্রিজ দ্য পিলোড এন্ড আফটার লোড দেখার জন্য। এখানে আপনি এনজিলক দিতে পারেন, বা যদি অনেকে আমরা রিপিল সহ্য করতে, এসি ইনহিবিটর অনেকের সময় ডাইট অফ করে, সেজন্য আপনি এআরবি দিতে পারেন, লোসালটন পটাশিয়াম দিতে পারেন, এনজিলক দিতে পারেন, ভার্সাটান দিতে পারেন, এগুলো আরো অন্যান্য আছে, টালমেস, অনেকগুলোই আছে, আপনি যেটা পারেন অ্যাকর্ডিং টু পেশেন্টের অর্থনৈতিক অবস্থা বেশি করে। সবসময় মনে রাখবেন যে রোগীটার ক্রনিক ড্রাগ আপনি চয়েস করবেন তার অবশ্যই ইকোনমিক্স এর দিকে তাকাবেন। যদি দেখেন যে একটা ড্রাগ 100 একটা হলো 10 ভাগ কাজ করে, আর একটা কম দামি ব্যাগ যদি 7 ভাগ কাজ করে, তা আপনি ওই 7 ভাগেরটাই দিবেন, কারণ ওই যে 10 ভাগ কাজের তো দরকার নাই। 10 ভাগ সে একটা রোগী 1 বছর যদি একটা ওষুধ খাইতে পারে, আর দামি ওষুধে সে যদি 1 মাস খাইতে পারে, তাহলে তো আমার লাভ নাই। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমি কোন ড্রাগ চয়েস করব। এটা ড্রাগের এফিকেসির পাশাপাশি তার মানে মানে ভ্যালুটা, তার মানে যেটা হয় যে কস্টটা অবশ্যই খুব কস্ট ইফেক্টিভ হতে হবে, না তো রোগী খাবে না। 1 মাস আপনি অনেক ভালো ওষুধ দিয়া 1 মাস খাইলো, বাকি 12 মাস 11 মাস খেলো না, তাই তো আমার তো লক্ষ্য সাধিত হইলো না। অবশ্যই অবশ্যই হার্ট ফেলিউর ইনফেকশন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। হার্ট ফেলিউরের একটা, আপনারা তো জানেন যে কোনো পেশেন্ট যখন আপনার হার্ট ফেলিউর নিয়ে আসে, সেখানে কতগুলো এক্সাজাইটিং, এখানে আমি স্লাইডটা করি নাই, কিছু কিছু ফ্যাক্টর এক্সাজারেশন করে, বা তার এই যে হার্ট ফেলিউরটাকে মানে সে এটাকে কি বলছে, এটা প্রিসিপিটেশন করছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিডাকশন অফ থেরাপি, অর্থাৎ অনেক সময় যায় রোগীরা আনতে যে ভালো আছে তো টাকা পয়সা বেশি লাগে ওষুধ কমাই দেয় একটা। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কি হয়, এমন কোন ওষুধ খাইলো যেটা তাকে হয়তো দেখা গেছে হার্ট রেট কমাই দিছে, অথবা হার্ট রেট বাড়াই দিছে, অথবা দেখা গেছে সোডিয়াম ওয়াটার রিটেনশন, তাহলে এগুলো করার জন্য কখনো কখনো দেখা যায় পেশেন্টের এরিথমিয়া ডেভেলপ করে, এট্রিয়াল ফিব্রিলেশন হয়, ইসকেমিয়া হয়, ঠিক আছে। তো এগুলো অনেক সময় দেখা যায় থ্রম্বোএম্বোলিজম, এগুলো কি করে, প্রিসিপিটেট করে হার্ট ফেলিউরকে, তখন ওই যে ক্রনিক স্টেবল থেকে হঠাৎ করে অ্যাকুইট এক্সারবেশন হতে পারে। তারপর আসেন বিটা ব্লকার। বিটা ব্লকার অনেকে বলে অ্যাকুইট হার্ট ফেলিউরে না দিতে, এটা অ্যাকুইট হার্ট ফেলিউরে না দেওয়াটা ভালো, তবে এটা আমরা অনেক সময় দেই, স্টেবল হার্ট ফেলিউরে দেই, বা আমরা আলফা বিটা ব্লকারটা দিতে পারি। এক্ষেত্রে আমরা বিসোপ্লোরল আছে অথবা কার্ভিডেলল আছে, কার্ভিডেললটা আমরা ইউজ করি, কার্ভিস্টা নামে পাওয়া যায়। এটা 6.5 যেটা আছে, এটা 0.5 হাফ থেকে টাইট্রেট করে 25 পর্যন্ত দেওয়া যায়। এছাড়া এই সমস্ত পেশেন্ট যেহেতু আমরা যেহেতু কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, তাহলে এটাকে অ্যান্টিলিপিড আমরা দিয়ে দিই, রোসোবাস্টিন বা অ্যাটোরবাস্টিন দিতে পারি। এদেরকে অনেক সময় যদি এটা যদি হার্ট ফেলিউর আন্ডারলাইং কজ যদি আপনার আইএসডি হয় বা এলভিএফ থাকে, তাহলে আমরা সাবলিঙ্গুয়াল স্প্রে দিতে পারি। এলভিএফ এর রোগীকে কিন্তু আপনি 2 পাপ করে দিতে পারবেন আনটিল বিপি 110 এর নিচে নেমে গেলে আবার দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে জিটিএন দিলে, স্প্রে দিলে কিন্তু পেশেন্টের বেডলেসনেস কমে। এছাড়া পেশেন্টকে আমরা এন্টি দিব, হচ্ছে এন্টি প্লাটিলেট, যেটা স্পাইরিন অথবা কোপিরেগুলো অথবা দুইটার কম্বিনেশন। ম্যাক্সিমাম সেক্ষেত্রে আমরা সাধারণত যদি এটা আন্ডারলাইন কজ দা আইএসডি হয়, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয়, সেই ক্ষেত্রে আমরা দেই। আর এখন তো একটা ড্রাগ আসছে যেটাকে ডায়াবেটিক ড্রাগ, যেটা হচ্ছে যে SGLT2 ইনহিবিটর, অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ লুমেন ট্রান্সপোর্ট, এটা 2, যেটা হইতেছে ড্যাপাগ্লিফ্লোজিন, অর্থাৎ এম্পাগ্লিফোজিন এই নামে পাওয়া যায়, এম্পা নামে পাওয়া যায়। এই ড্রাগটা যদিও আসছিল অনেক সময়, দেখে এটা আসলে আসছিল ডায়াবেটিসের জন্য,
কারণ সে কি করতো, আমাদের তো আপনার জানেন যে রেনাল টিউবুলে সোডিয়াম আর হচ্ছে গ্লুকোজ অ্যাবজর্পশন হয়। এখানে যদি আপনি সোডিয়াম গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে বন্ধ করে দেন, অ্যাবজর্পশন না তো রিঅ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশনে বন্ধ করে দিলে এটা সোডিয়াম ও রিঅ্যাবজর্পশন হবে না। তখন কি হবে, যে সোডিয়াম আর গ্লুকোজের সাথে পানিও হয়ে যাবে। এই যে পানিটা কমে যাচ্ছে, একটা ডায়োটিক্স এর মতো কাজ করতে, এই জন্য এখন হার্ট ফেলিউরের জন্য এই অ্যাম্পা যেটা আছে, অ্যাম্পা গ্লাইফ্লোজিন, এটা খুব গুরুত্বপূর্ণ ড্রাগ। এগুলো সাধারণত ইনজেকশন ফেকশন কম থাকলে দেয়, তাহলে এটা এখন অলরেডি আমাদের একটা রোগী ডায়াবেটিস না থাকলেও হার্ট ফেলিউর রোগীকে দিতে হবে। আরো নতুন নতুন দামি দামি ড্রাগ আছে, যেমন এনজিওটেনসিন রিসেপ্টর, ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর, এটাও যেরকম হইতাছে স্যাকোবিট্রিল। স্যাকোবিট্রিল বা ভালসাটানের দুটো কম্বিনেশন, একটু দামি ড্রাগ কিন্তু এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, স্যাকোবিট্রিল এবং ভালসাটানের কম্বিনেশন টেস্টো নামে, এটা মনে হয় নবিস্তার পাওয়া যায়, এটা খুব ভালো। এটা যদি ক্যাপাবল পেশেন্ট তাদেরকে আপনারা দিতে পারেন। ডিগক্সিন আমরা খুব সস্তা দাগ, যদি দেখি ইনজেকশন ফেকশন অনেক কমে গেছে, 30 নিচে কমে গেছে বা অ্যারাউন্ড 30 আছে, সেক্ষেত্রে আমরা ডিগক্সিন দিই, এটা আইনোটক্স হিসাবে কাজ করে। আর যদি দেখেন কোনো পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে পেশেন্ট, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পেশেন্টকে আইনোটক্স দিতে হবে। আইনোটক্স মানে মধ্যে আমরা যে যে ডো ভিটামিন দেই, ইনজেকশন ডো ভিটামিন 2 পাইল 32 মাইক্রোড্রপস পার মিনিটে দেয়। তাহলে পেশেন্টের কার্ডিওজেনিক শক থাকে বা হাইপারটেনশন থাকে, বিপি কম থাকে, তো সেই ক্ষেত্রে আমার এই পেশেন্টের কার্ডিয়াক পেশেন্ট, ইডিমার পেশেন্ট, আপনি হার্ট ফেলিওর পেশেন্ট, ইডিমা কম, তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে, তার ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে কার্ডিওজেনিক শকে আছে, তাই সেক্ষেত্রে ডো ভিটামিন ইনফিউশন দিতে হবে। এগুলো তো দাগ বললামই, যে দাগ গুলো আমরা হার্ট ফেলিওরে হয় আমরা অলরেডি বলে ফেলছি, এগুলো বলার দরকার না। এখন হার্ট ফেলিওর একটা চিকিৎসা আমরা দেখি, কি কি চিকিৎসা দেয়। হার্ট ফেলিওর ডায়েটটা যেমন সল্ট রেস্ট্রিক্টেড করলাম, পপটপ পজিশন করলাম, অক্সিজেন ইনহেলেশন দিলাম, নেবুলাইজেশন করতে পারি অনেক সময়, হ্যাঁ আরাম লাগে। ডায়োটিক্স দেয় ডিপেন্ডিং অন সিভিয়ারিটি, আমরা ফুসিড দিলাম ইনজেক্টেবল ফর্মে। আর মডারেট টু মাইল্ড হইলে আমরা ফুসিড এবং স্পাইরোল্যাকটোনের কম্বিনেশন দিতে পারি, অথবা শুধু স্পাইরোল্যাকটোন দিতে পারি। এরপর অ্যান্টিবায়োটিক, যেহেতু অ্যাকুট এক্সারবেশন হলে আমরা অ্যান্টিবায়োটিক দিই পেশেন্টকে, যে কোনোটা আপনি ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন, অথবা ইনজেক্টেবল, সিভিয়ার কেস ইনজেক্টেবল আপনি দিতে পারেন। তারপরে এসিন এবং এআরবি অথবা এআরএনআই, যেটা হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর নেপ্রোলাইসিন ইনহিবিটর, যেমন লোসার্টন পটাশিয়াম দিতে পারেন, রেমিপিল দিতে পারেন, অথবা যেটা নতুন ড্রাগ ভালসাটান দিতে পারেন শুধু, অথবা ভালসাটানের কম্বিনেশন যেটা হচ্ছে অ্যানটেস্টো নামে পাওয়া যায়, সাকুবিউটিন, সাকুবিউটিল, আর হচ্ছে ভালসারের কম্বিনেশন, এটা নতুন ড্রাগ আসছে, এটা আপনি দিতে পারেন। এন্টিলিপিড আমরা একটা দিয়ে দিব, যে কোনো বিটা ব্লকার দিব, সাধারণত আমরা দুই কম্বিনেশনটা দেই, অথবা বিসলল আপনি দিতে পারেন, কার্বিডালল এবং যেটা আলফা এবং বিটা ব্লকার। অ্যাসপিরিন ক্লোপিডল এগুলো আমরা দিয়ে দেই যদি এটা আন্ডারলাইং এটিওলজি আইএসডি হয়। জিটিএন স্প্রে আপনি দিতে পারেন অ্যাকুইটিয়াল বিহেভে, অথবা অনেক সময় আমরা আইএসডি থাকলে বলি যে এসওএস নেওয়ার জন্য। ডিগক্সিন তো বললামই। আর ডোপামিন ডিপ তো যদি পেশেন্টদের শকে থাকে তাহলে আমরা দিব। এখন আসেন সিএলডির পেশেন্ট, সিএলডির পেশেন্টকে কি চিকিৎসা করবো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের আর বেশি নাই। আমরা সিএলডির পেশেন্টে আমরা কি করি, সল্ট রেস্ট্রিকশন করি, ডায়োটিক্স দিই। মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে আমরা প্রথম কথা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন সবার জন্য করতে হবে, ডায়োটিক্স দিতে হবে। আমরা কি আমাদের এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফুসেমাইড এবং স্পাইরোল্যাকটোনের কম্বিনেশন দিতে হবে, ফুসেমাইড এবং স্পাইরোল্যাকটোনের কম্বিনেশন আমরা দেই আমরা, কারণ এখানে হাইপোক্যালেমিয়া যাতে না হয়। হাইপোক্যালেমিয়া ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর দ্যাট প্রিডিসপোজ হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। হ্যাপাটিক রোগীকে চিকিৎসা করার সময়, সিএলডি রোগী চিকিৎসা করার সময় সবসময় মাথায় রাখতে হবে এই পেশেন্ট যাতে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ না করে, সবসময় মনে রাখতে হবে। সিএলডি রোগীর চিকিৎসা দেওয়ার সময়, তাকে ম্যানেজ করার সময় আমার মাথায় রাখতে হবে যে আমি এমন কোনো ড্রাগ দিব না বা এমন কোনো প্রসিডিউরে যাবে না দ্যাট মে অ্যাগ্রাভেট অর প্রিসিপিটেট হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। এই জন্য আমরা ডায়োটিক্স এর মধ্যে আমাদের তাহলে হাইপোক্যালেমিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য, আমি সিএলডি আলাদা করে পড়াবো বলে এখানের মধ্যে সিএলডি আনি নাই। সিএলডি এখন যদি আমি আনতে চাই, সিএলডি আর হ্যাপাটাইটিস আমার ইচ্ছা আছে একসাথে পড়ানোর, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট ম্যানেজমেন্টে বলে দিতেছি। এই জন্য আমরা ফুসেমাইড এবং স্পাইরোল্যাকটোনের কম্বিনেশনটা ইউজ করি, অথবা শুধু স্পাইরোল্যাকটোন অল্প থাকলে শুধু আপনি স্পাইরোল্যাকটোন দিতে পারেন, তো আমরা সাথে অ্যাজ ইউজুয়ালি দুইটার কম্বিনেশন দিয়ে দিই। আর সবসময় পেশেন্ট যখন আমার কাছে হার্ট ফেলিওর নিয়ে আসছে, তার মানে অ্যাকুইট কন্ডিশন আসছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রিভেন্ট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের জন্য আমরা রিফ্যাক্সিমিন দিতে পারি। রিফ্যাক্সিমিন এখন রিফাগার দেয়, আগে সিপ্রোফ্লক্সিন দেওয়া হইতো, নরফ্লক্সিন দেওয়া হইতো, এখন রিফাগার আসার পর আমরা রিফাগার দিতে পারি।
রিফা এটা একটা সুবিধা হচ্ছে কি, এটা কিন্তু রিফ্যাক্সিমিন কিন্তু এটা নন অ্যাবজর্বেবল, এটা সালফোনাইল থাকে, সালফার স্যালাজিন গ্রুপের ড্রাগ। এটা হচ্ছে নন অ্যাবজর্ব, অর্থাৎ জিআই ট্র্যাক্টের মধ্যে থাকে, এটা সিস্টেমিক অ্যাবজর্পশন হয় না, এই জন্য এটাকে গাট স্টেরিলাইজার বলে, গাটকে স্টেরিলাইজ করে। এ কিন্তু আপনার সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে না। এন্টি আলসারের একটা পিপিআই দিয়ে দিব, ল্যাক্সিটিভ দিব। ঠিক আছে, আমরা যদি পেশেন্টের মোটামুটি যদি অনেক সময় ল্যাকটোলোজ দিতে হবে, কারণ এই পেশেন্টের বাউল যদি, কারণ আমরা জানি কি আমাদের যে যতগুলো খাবার আমরা কি করি, আমরা যে খাবারটা খাই, আমরা যে খাবারটা খাবো সেটা কখনোই সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, কারণ আমরা খাবারের মধ্যে ভেজাল খাচ্ছি, বাঙালি এত বেশি ভেজাল খাই, কত টক্সিক সাবস্টেশন খাই। এই জন্য দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য পোর্টাল সার্কুলেশন করে দিছে। সে পোর্টাল সার্কুলেশন করতেছে কি, আপনি যাই খাবেন না কেন, ওই বস আপনার যে লিভার আছে সেটাকে চেক করবে, ডিটক্সিফিকেশন করে পরে সিস্টেমিক সার্কুলেশন করবে। নাহলে কি হলো, আপনি কি একটা খাবার টাবার খায়া দেখেন অজ্ঞান হয়ে পড়ে আছেন, রাস্তা খাইছেন, খায় ওই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। এর জন্য পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে জিআইটি থেকে সরাসরি কোথায় চলে যাচ্ছে, লিভারে চলে যাচ্ছে। এখন যে সমস্ত পেশেন্টদেরকে দেখা যাচ্ছে যে আপনার ওই এর মাধ্যমে আপনার টক্সিক যেগুলো আছে প্রোডাক্ট, অ্যামোনিয়া, এটাকে ইউরিয়া বানায় আপনার পাঠায় দিচ্ছে লিভার। তো এখন যদি পেশেন্টের যদি হ্যাপাটিক ইনসাফিসিয়েন্সি বা হ্যাপাটিক ফেলুর হয়, তখন লিভার তো কাজ করে না। তাহলে এখানে আপনি যে প্রোটিন জাতীয় খাবারটা বেশি খান বা আপনার যে টক্সিক গুলো থাকে, এগুলো যদি জিআই ট্র্যাক্টে বেশি থাকে, তাহলে অ্যাবজর্পশন হলে কিছুটা চলে যাবে পোর্টালে, কিছুটা চলে যাবে সিস্টেমে। পোর্টালে গেলেও লিভার যদি ভালোভাবে ডিটক্সিফিকেশন না করে সরাসরি সিস্টেমিক সার্কুলেশন চলে যাবে, এবং এটা কি করবে, সিএনএস কে ডিপ্রেশন করবে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সিএনএস এ চলে যাবে এবং সিএনএস কে ডিপ্রেশন করবে। এর জন্য আমাদের হচ্ছে কি, পেশেন্টকে কনস্টিপেশন করা যাবে না, অর্থাৎ গাট কন্টেন্ট যত দ্রুত সম্ভব আমাদের পেট থেকে খালি করতে হবে, কারণ আমরা কত ভেজাল খাচ্ছি, কত কিছু খাচ্ছি, এই জন্য আমরা ল্যাকটোডোজ দেই। তাহলে এটা আমাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট টুয়াইস ডেইলি তার বাউল মুভ হতে হবে। পেশেন্টের যদি পোর্টাল হাইপারটেনশন থাকে, অবশ্যই থাকে, সিএলডি পেশেন্টের দুইটাই ফিচার থাকে, একটা সাইন অফ হেপাটিক ইনসাফিসিয়েন্সি, এগুলো আমরা সব পড়াবো হচ্ছে যখন সিএলডির জন্য আলাদা করে যদি পড়ি। একটা সাইন অফ পোর্টাল হাইপারটেনশন, তাহলে পোর্টাল হাইপারটেনশন থাকে যেটা পেশেন্টের অ্যানগোস ভেন থাকবে, পেশেন্টের অ্যাসাইটিস থাকলেও তো পোর্টাল পোর্টাল হাইপারটেনশন অ্যাসাইটিস হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমাকে কি পোর্টাল হাইপারটেনশন চিকিৎসা দিতে হবে। মেডিকেল চিকিৎসা আমরা কি দিব, আমরা প্রোপ্রানোল অর্থাৎ নন সিলেক্টিভ বিটা ব্লকার, আমাদের চয়েস অফ ডাক কি, ইন্ডেবার বা প্রোপ্রানোল দিব। আমরা সাধারণত 40 মিলিগ্রাম, 0.5 থেকে শুরু করি, বা কেউ 101 থেকে শুরু করতে পারেন, আপ টু 202 পর্যন্ত দিতে পারেন। ঠিক আছে, 80 160 পর্যন্ত দেওয়া যায়। তবে এটা করছে কি, এটা হলো আমরা আমরা ইন্ডেভারটা কি করতে, টাইট্রেশন করতে হয়। প্রথমে আপনি যখন ইন্ডেভার দেখবেন, তখন তার পালসটা আপনি দেখবেন, আমার লক্ষ্য হবে যে পালসটা 25% কমাবো, দিস ইজ কল টাইট্রেশন। ঠিক আছে, এগুলো খুব ইনভেরিয়েবলি সাদা জিজ্ঞেস করে, হ্যাঁ এটা আপনার কি করে। তাহলে আমরা প্রোপ্রানোল কিভাবে শুরু করব, আমরা ধরেন শুরু করলাম লডোজে শুরু করলাম, এখানে আবার একটা আপনাকে যে অ্যানজাইটি নিউরোসিসে 10 মিলিগ্রাম দিলে হবে না, মিনিমাম আপনাকে 40 থেকে শুরু করতে হবে, তার মিনিমাম ডোজ হচ্ছে 40। তাহলে 40 দিলে হাফ হাফ 2 বেলা দিবেন, তারপর আস্তে আস্তে টাইট্রেট করে সর্বোচ্চ আপনি 2-2 দিতে পারেন। টাইট্রেটটা করব ডিপেন্ডিং অন দা কি, আমার যে হার্ট রেট আছে শুরু করার আগে সেটা আমি দিব। এই জন্য নিয়ম হচ্ছে আপনি শুরু করবেন, হার্ট রেট লিখে রাখা যায়, এট দ্য বিগিনিং অফ দ্য ইনিশিয়েশন অফ দ্য থেরাপি দ্য হার্ট রেট ওয়াজ এত, তারপর এটা আমরা কমাই নিয়ে আসলাম। আবার যদি কোনো কারণে আপনি 60-এর নিচে নেমে আসলো, তখন আবার এটা বন্ধ করে দিতে হবে, মানে ওখানে ইয়ে করা যাবে না, এর বেশি বাড়ানো যাবে না, কারণ ব্যারিকেড করা যাবে না। আর আমরা কি করতে পারি, আমরা তো অ্যাসাইটিস আমরা ড্র করতে হবে, কারণ ম্যাক্সিমাম সিএলডি রোগীগুলো আপনি দেখবেন যে আপনার কাছে আসবে রিফ্রেক্টরি অ্যাসাইটিস, তার ডায়োটিক্স দিয়ে কমবে না। আমরা কখন বুঝবো ডায়োটিক্স দিয়ে কতখানি, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 1 করে কমানো, যখন অ্যাসাইটিস থাকবে, অনলি অ্যাসাইটিস হলো 0.5, আর যদি জার্নাসিটিমা থাকে তাহলে 1 করে কমাইতে, 1 গ্রাম পার ডেতে কমাইতে হবে। হ্যাঁ, তাহলে 1 গ্রাম না, সরি 1 কেজি করে কমাইতে হবে পার ডেতে। তাহলে সেটা যদি না কমে, তাহলে আমরা মনে করবো রিফ্রেক্টরি অ্যাসাইটিস। রিফ্রেক্টরি অ্যাসাইটিস ডেফিনেশন হচ্ছে যদি ম্যাক্সিমাম 160 ফুসেমাইড এবং 400 স্পাইরোল্যাকটোন এই ডোজটা ডায়োটিক্স দেওয়ার পর যদি তার লক্ষ্যমাত্রা অনুসারে তার যদি ইডিমা না কমে, অ্যাসাইটিস না কমে, তখন সেটাকে আমরা কি বলি, আমরা রিফ্রেক্টরি অ্যাসাইটিস বলতে। রিফ্রেক্টরি অ্যাসাইটিস একটা ট্রিটমেন্ট হচ্ছে কি আপনার প্যারাসিনথেসিস, যে পানি বের করা। তবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখতে হবে অ্যালবুমিন, যদি হাইপো অ্যালবুমিনিয়া থাকে তাহলে আপনাকে অ্যালবুমিন দিতে হবে এবং তার সাথে সাথে পানি বের করতে হবে, নাহলে পেশেন্ট কি হবে, পেশেন্ট এই পানি বের করার সময় রোগী হেপাটিক এনসেফালোপ্যাথিতে চলে যেতে পারে। তাহলে আমরা আমরা যে এভরি 2 to 3 লিটার আমরা প্রতিদিন বের করব আন্ডার কাভারেজ অফ হিউম্যান অ্যালবুমিন।
আর এই সমস্ত রোগী যদি অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, ফিভার নিয়ে আসে, তখন মনে রাখতে হবে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস। সিএলডি রোগীর জ্বর থাকলো অথবা অ্যাবডোমিনাল পেন হলে তার আমরা তড়িৎ গতিতে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আমরা ব্রড স্পেকট্রাম সেপটাইজন অ্যান্টিবায়োটিকে চলে যাব। আর অ্যাবডোমিনাল পেন করলে অনেক সময় আমরা অ্যানাডল এলজিন এগুলো দিতে পারি। আর কখনো কখনো দেখা যায় যে রুগী ইডিমা আফটার ইভালুয়েশন দেখা যাচ্ছে যে রুগীর এই যে আমি হার্টও কজ পেলাম না, রেনাল কজ পেলাম না, সিএলডি কজ পেলাম না, হাইপোথাইরয়েডও পেলাম না, হ্যাঁ কোনো ড্রাগসও খায় না, তাই রুগী যদি হাইপোথাইরয়েড হলে হাইপোথাইরয়েড চিকিৎসা করবো। রুগী যে অ্যানাসেট খায়, অনেক সময় ব্যথা ওষুধ আসছে, অনেক রুগী দেখা যায় যে অর্থোপেডিক্স বা অনেককে দেখায় আমাদের মেডিসিনের ডাক্তারদের কাছে আসে, কি ব্যাপার পাটা ফুলে গেছে স্যার, ওই ডাক্তার যে ওষুধ দিয়েছে খায় তো আমার সর্বনাশ হয়ে গেছে, কি হয়ে গেছে, পা ফুলে গেছে। আসলে কি খাইছেন দেখি, অ্যানাসেস। তো অ্যানাসেস খাইলে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখবেন, আপনারাও দেখবেন যে একটা দুইটা অ্যানাসেস খাইলে অনেক সময় অনেক পাটা ফুলে যায়। তো তাহলে এনএসএ বন্ধ করে দিতে হবে এবং ডায়োটিক্স দিয়ে দিলে হবে টেম্পোরারি। অনেকে পেশি ওষুধ খাইতেছে খাইতেছে অ্যামলোডিপিন ইডিমা করে নিয়ে আসে। তাহলে এগুলো তো এগুলো এছাড়া মেলা যখন দেখা যাবে যে ইডিমার কোন দৃশ্যমান কজ, অনেক সময় দেখা যাচ্ছে ইডিমার দৃশ্যমান কোনো কজ খুঁজে পাওয়া যায় না। ওই যে অনেকে বলে ফ্লুইড রিটেনশন সিনড্রোম, বলে যে ফ্লুইড রিটেনশন হয়, বা অনেকে বলে যে এমনি এটা হয়তো ব্যাজোমোটর, যে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের চিকিৎসা হবে যে নো অ্যাডেড সল দিব না, ফ্লুইড রেস্ট্রিকশন করে রাখবে সমস্ত পেশেন্টদের, সল্ট রেস্ট্রিকশন করবো, নো অ্যাডেড সল্ট, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন। আমরা তাদেরকে ডায়াবেটিস দেবো এসওএস, বলে যে আপনার পা ফোলা থাকলে সেক্ষেত্রে আমরা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করব, যে ফুসিড প্লাস, যাতে হাইপোক্যালেমিয়া না হয়। তাহলে এটা সিভিয়ারিটি একটা করে বা দুইটা করে রুগীকে বলবেন যে আপনার পা চাপ দেবেন, দেবে যাবে, যতক্ষণ পা ফোলা থাকলে মাঝে মাঝে ওষুধটা খাবেন, কমে গেলে বন্ধ করে রাখবেন। কখনো আমরা এন্টিলিপিড দিয়ে দিই, কখনো কখনো, যদিও দেওয়া উচিত না, আইডিয়ালি দেওয়া উচিত না, আপনি মাই এসিআর করা উচিত। এই সমস্ত রোগী যদি আপনি দেখেন এসিআর করে, যে আপনার যে ম্যাক্রো প্রোটিন, এটা কি বলে অ্যালবুমিন, ম্যাক্রো অ্যালবুমিনিয়া হয়, তখন আপনাকে অ্যান্টিপ্রোটিনিউরেটিক ড্রাগ দেওয়া দেয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে দিই, যদি এটা আইডিয়ালি বলা উচিত না, তো আমরা মনে করি যে অনেক সময় তো আমাদের ডায়াগনোস সেন্টার অত ভালো করে দেখে নাই, বা হয়তো প্রোটিনিউরিয়া আসছে, এরকম মনে করে অ্যান্টিপ্রোটিনিউরিক ওষুধ দিতে পারি। আর এটা তো একটা কথা আপনারা জানেন যে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এটা নর্মাল কত থাকে, নর্মাল সাধারণত এটা দুইটা হিসাব করে, একটা হলো মিলিমোলের সাথে, একটা হলো মিলিগ্রামের সাথে, এটা ইউরিনে অ্যালবুমিন এবং ক্রিয়েটিনটা দেখে। সাধারণত মেলে হচ্ছে 2.5 আর ফিমেলে হচ্ছে 3.5-এর নিচে থাকে। 30-এর নিচে থাকলে হচ্ছে হলো আপনার মাইক্রো অ্যালবুমিনে, 30 পর্যন্ত হচ্ছে নর্মাল, মাইক্রো 3 থেকে 30-এর মধ্যে মাইক্রো অ্যালবুমিন। অর্থাৎ কারো যদি এখানে প্রোটিন এশিয়া যদি 22 হয়, 23 হয়, হ্যাঁ আমি ওই পাশেরটা বলতেছি না, মিলিমোলেরটা বলতেছি, তাই সেটা আমরা মাইক্রো অ্যালবুমিনে ধরবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এসি ইনহিবিটর দিতে হবে লো ডোজে। আর যখন 330 বা ওইটাতে ধরলে 300 গ্রাম হয়, তখন হলো সিগনিফিকেন্ট প্রোটিন ইউরিয়া ধরা হয়, যখন আপনার মাইক্রো অ্যালবুমিনে 30 অথবা 300 যদি ধরেন ওই মেথডে। আর 70 ধরলে বা 700 ধরলে তখন মনে হয় যে গ্লোমিউলার, অর্থাৎ তার গ্লোমিউলার বেসমেন্ট দিয়ে আপনার ইউরিন যাচ্ছে, মানে প্রোটিন যাচ্ছে। আর 2000-এর বেশি হলে বা 220-এর বেশি হলে সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আমরা ধরি। তাই রেনাল ডিজিজের মধ্যে তাহলে আমরা যখন 24 আওয়ার্স টিউটিউনারি প্রোটিন যদি আপ টু 2 গ্রাম, আমি যদি এখন এটা হলো এসিআর দেয়া, যদি আমি 24 আওয়ার্স টিউটিউনারি প্রোটিন দেখি, তাহলে আপ টু 2 গ্রাম পর্যন্ত আমরা এটাকে ধরবো কি, এটা হচ্ছে নর্মাল ধরবো, ঠিক আছে, নন স্পেসিফিক নর্মাল ধরবো না, সরি, মানে নন স্পেসিফিক কোনো কজ নাও খুঁজতে পাওয়া যায়।
স্যার তো মনে হচ্ছে বের হয়ে গেছে। সুবর্ণ, জি ভাইয়া, স্যারকে কি কল দিবেন? বুঝতেছি না তো স্যার কি আসবে কিনা আবার। হাবিব যখন থাকতো ও তো ফোন দিত, এখন আমি বুঝতেছি না হুম, কি করব। হুম। আচ্ছা তাহলে স্যার একটা ফোন ফোন দিবে। দিয়ে শিওর হয়ে নেন, মনে না আসবে তাও ফোন দেন। ভাইয়া আপনি আচ্ছা দিবেন? আচ্ছা আমি দিচ্ছি দাঁড়াও। আচ্ছা। ফোন দেওয়া লাগবে না, স্যার আসছে। স্যার আসসালামু আলাইকুম। এখন মনে হয় শোনা যায় আমার কথা? জি স্যার। আচ্ছা, মোটামুটি আসলে আমাদের শেষ, হ্যাঁ আমাদের শেষ, কারণ আমরা এটাই লাস্ট স্লাইড ছিল। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ আমাদের এটাই লাস্ট স্লাইড, সেখানে এসে গন্ডগোল হয়েছে আর কি ওই স্লাইডে এসে। যে যে মাইক্রোপ্রোটিনিউরিয়ার। স্যার হার্ট ফেলিউরের পেশেন্টকে কেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই না?
আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা যেটা করে হার্ট ট্যাকিকার্ডিয়া করে। হ্যাঁ, হার্ট ফেলুর হার্টের মধ্যে যে সমস্যা হচ্ছে, যে ফেলুর হার্টের যদি আপনি দেখবেন যে হার্ট ফেলুর একটা লক্ষণ হচ্ছে হলো আপনার কি, যে পেশেন্টের দেখবেন যে ট্যাকিকার্ডিয়া। আমাদের এলভিএফ এর একটা ফিচার্স কি, বায়োল্যাটারাল ভেসাল কেপস, গ্যালোপ রিদম, আর হচ্ছে পালসাস অল্টারনেস অথবা ট্যাকিকার্ডিয়া। হার্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদিও সে ভ্যাসোডাইলেটর, তারপরেও সে ওই যে ট্যাকিকার্ডিয়া করে বলে আমরা দেই না। এই জন্য আমাদের হার্ট ফেলুর ক্যালসিয়াম চ্যানেল একটা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে আপনার হার্ট ফেল, সরি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা কন্ট্রা ইন্ডিকেশনই হচ্ছে হলো আপনার হার্ট ফেল। হার্ট ফেল আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই না। জি স্যার। স্যার আর ইজেকশন ফ্র্যাকশন 30 এর কম হলে ডিগক্সিন দিব, এটা কি কোনো লোডিং ডোজ আছে এরকম নাকি? এখানে আমরা সাধারণত আনলোডিং ডিগক্সিনের কথা শোনা যায় না নাকি? স্যার আপনার দুইটা ডিভাইস দিয়ে এন্ট্রি হয়েছে মানে দুটা ডিভাইস এন্ড হয়ে গেছে। এখন এখন শোনা যাচ্ছে তো মনে হয়? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, যাই হোক, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকের থেকে কার্ডিয়া করে, টেকিকার্ডিয়া হলে হার্টের ওয়ার্কলোড বেড়ে যায়। হার্ট তার যে নিজের যে মানে ইয়াটা, একে তো ওয়ার্কলোড বেড়ে যায়, হার্টের যে ব্লাড সাপ্লাই হয় ডিউরিং ডায়াস্টল, তাই ডায়াস্টলের ডিউরেশন কমে। আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন